প্রতিকৃতিতে মাল্যদান করবেন ডিওয়াই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দেব। প্রতিকৃতিতে মাল্যদান করবেন টিওয়াই কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রায় দেববর্মা। মাল্যদান করবেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেব। মাল্যদান করবেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা। মাল্যদান করবেন টিএসইউর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড নেতাজি দেববর্মা। মাল্যদান করবেন ডিওয়াই ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড সঞ্জয় দাস। পুষ্পার্ঘ্য অর্পণ করবেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল আজিজ। তারপর পুষ্পার্ঘ্য অর্পণ করবেন ডিওএফআই সদর বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড জয়দীপ রাউত। পুষ্পার্ঘ্য অর্পণ করবেন ডিওএফআই রাজ্য কমিটির সদস্য কমরেড অনিন্দিতা। এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অলোক পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। শহীদের পথকে পাথেয় করে আমাদের সংগ্রাম চলছেই চলবে, আমাদের লড়াই চলছেই চলবে। এসএফআই সদর বিভাগীয় সম্পাদক কমরেড সৃজন, ডুকলি বিভাগীয় সভাপতি কমরেড বিশাল, ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য কমরেড বিজয় বিশ্বাস, টিএসইউর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দীপশানু দেববর্মা, সদর বিভাগীয় সভাপতি কমরেড সারং আচার্য, এখানে উপস্থিত বিভিন্ন মহকুমার সম্পাদক মন্ডলী সহ বিভাগীয় কমিটির যারা নেতৃত্ব আছেন তাদেরকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। ইনকলাব জিন্দাবাদ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। দেশের ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা বজায় রাখতে সকল অংশের জনগণ এগিয়ে আসুন। ইনকলাব জিন্দাবাদ। উপস্থিত সবাইকে অনুরোধ করছি একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করবার জন্য। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। শহীদের পথকে পাথেয় করে আমাদের সংগ্রাম, শহীদের পথকে পাথেয় করে আমাদের লড়াই। কমরেড, এখন আমরা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব।
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ভগৎ সিং সুখদেব রাজগুরু অমর রহে भगत सिंह सुखदेव राजगुरु अमर रहे इनकलाब जिंदाबाद आप सोशलिज्म आप सोशलिज्म डाउन डाउन कैपिटलिज्म সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই দু মুঠো মুখে দিয়ে বাঁচবার সংগ্রাম এই দু মুঠো মুখে দিয়ে বাঁচবার সংগ্রাম ইনকলাব কমরেড, আমাদের সামনে আজকের দিনটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন ডিওয়াই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ ভৌমিক। উপস্থিত ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকার সুধী সজ্জন মণ্ডলী, আমরা সবাই অবগত যে আজ 23শে মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম 3 বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের 94তম শহীদান দিবস। 1931 সালের 23শে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই 3 বিপ্লবীকে সন্ধ্যা 7:33 ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়। আজকের এই দিনটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে দেশপ্রেমের আদর্শে আলোকদীপ্ত হয়ে নতুন ভারত তৈরি করবার যে লড়াই, এই লড়াইয়ে সামিল হবার এক উজ্জ্বলতম দিন। আমরা জানি যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের মতো অসংখ্য বিপ্লবী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন। এ দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করবার স্বপ্ন নিয়ে লড়াইয়ে তারা সামিল হয়েছিলেন। এই ব্রিটিশ ভারতের অবসান ঘটিয়ে এমন এক ভারতবর্ষ তৈরি হবে যে ভারতবর্ষে সমাজতান্ত্রিক ধাঁচের একটি সরকার তৈরি হবে, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি হবে। এমনই এক ভারতবর্ষের স্বপ্ন নিয়ে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবরা অতি অল্প বয়সেই তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন। আমরা যদি ভগৎ সিং এর জীবনী দেখি, আমরা লক্ষ্য করব যে ভগৎ সিং এর বয়স যখন মাত্র 12 বছর, তখনই ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন। এবং বিশেষ করে তৎকালীন সময়ে জালিয়ানওয়ালাবাগে শিখদের উপর যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, যে হত্যাকাণ্ডের ফলে প্রায় 20,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল, এই ঘটনা ভগৎ সিংকে দারুণভাবে দাগ কেটে যায়। এবং স্কুলে পড়ার সময় ভগৎ সিং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে ঘটনা যেখানে সংগঠিত হয়েছিল, সেখানে ছুটি গিয়ে এই হত্যাকাণ্ডের স্থান থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি বোতলের মধ্যে ভরে রেখেছিল এবং প্রতিদিন এই বোতলের সামনে দাঁড়িয়ে ভগৎ সিং শপথ গ্রহণ করত যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করতে হবে। তার পরবর্তী সময়ে আমরা জানি ভগৎ সিংরা বারে বারে এই অত্যাচারে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নানান পদ্ধতিতে, নানান কায়দায় তারা আক্রমণ সংগঠিত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে তারা নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। আজকে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবরা যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, যে ভারতবর্ষের ছবি তারা দেখেছিলেন, সেই ভারতবর্ষ আজকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাবার পর তৈরি হয়নি। আজকে ভারতবর্ষের মাটিতে ধর্ম এবং জাতপাতের নাম করে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে। সাম্প্রদায়িকতার নাম করে ভারতবর্ষের ছাত্র যুবদের যে মূল সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা,
এই সমস্যাগুলোকে আড়াল করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে কোটি কোটি বেকার, তারা প্রতিদিন কাজের জন্য চিৎকার করছেন, কিন্তু দেশের সরকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না। অথচ আমরা জানি এই ভারতবর্ষে যখনই নির্বাচন আসে তখন নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়, কখনো ঘরে ঘরে রোজগার, কখনো স্কুলে চাকরি, কখনো বছরে 2 কোটি বেকারের চাকরি, নানান প্রতিশ্রুতি দেওয়া হয়। ভারতবর্ষের মধ্যে আমরা জানি আজকে বিত্তবানদের জন্য শিক্ষাকে শুধুমাত্র পৌঁছে দেওয়ার জন্য শিক্ষার বেসরকারীকরণ করার চেষ্টা করা হচ্ছে। পয়সা যার, শিক্ষা তার, এই নীতি গ্রহণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ বেসরকারি মালিকদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে দেশের সরকার। আমরা এই ভারতবর্ষের স্বপ্ন নিয়ে সেদিন ভগৎ সিংদের লড়াইয়ে সামিল হতে দেখিনি, যেখানে শিক্ষা, কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে, এমন একটা ভারতবর্ষের স্বপ্ন নিয়েই তারা লড়াইয়ে সামিল হয়েছিলেন। ফলে আজকের দিনে আমরা মনে করি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে একটা নতুন দায়িত্ব, নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষ, এই দেশের সংবিধান, ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য, তাকে রক্ষা করবার জন্য সমস্ত দেশপ্রেমিক শক্তিকে একযোগে সামিল হতে হবে। সামনে লোকসভা নির্বাচন, আমরা মনে করি এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর লড়াই না, এই লড়াই হচ্ছে আমাদের ভারতবর্ষকে রক্ষা করার লড়াই, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধানকে রক্ষা করার লড়াই। এই লড়াইয়ে সমস্ত দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসার আমরা আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই দিনে বামপন্থী ছাত্র যুবরা আমরা শপথ গ্রহণ করতে চাই, দুর্যোগপূর্ণ যে আবহাওয়া ভারতবর্ষের রাজনীতিতে চলছে, এই আবহাওয়ার পরিবর্তন করে একটা নতুন সকাল যেন আমরা তৈরি করতে পারি, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের গ্যারান্টি থাকবে। যে স্বপ্ন নিয়ে ভগৎ সিংরা, রাজগুরু সুখদেবরা শহীদ হয়েছিলেন, এমন ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়েই আগামী দিনে আমরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব। এই আবেদন আপনাদের কাছে রেখে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব অমর রহে। भारतीय जनता पार्टी प्रदेश सभापति एवं यशस्वी वक्ता आदरणीय राजीव भट्टाचार्य महोदय, प्रदेश सह सभापति सुबल भौमिक महोदय एवं पृष्ठा प्रमुख इंचार्ज प्रदेश এখানে মঞ্চে আছেন এই জেলার সম্মানীয় সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, তাই মন্ডল সভাপতি চন্দ্রশেখর আর উপস্থিত সমস্ত কাউন্সিলররা, সমস্ত নির্বাচিত প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টি, সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, পৃষ্ঠা প্রমুখরা, মিডিয়ার বন্ধুরা, নির্বাচন লোকসভা প্রতি 5 বছরই একবার আসে, আর প্রতি 5 বছরই একজন ক্যান্ডিডেট হন। এবার আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে। গণমানুষের লোকেরা আমাকে ভোট দিয়েছে, और ইতিহাস তৈরি করে বিধায়ক বানিয়ে মুখ্যমন্ত্রীও বানিয়েছে। এবার 30 বিধানসভার লোক আমাকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে গেছে। সাংসদ আমি এখনো আছি, রাজ্যসভার সাংসদ। রাজ্যসভার সাংসদকে এমএলএ বলি, লোকসভার সাংসদকে আওয়ামী দল। আর আমি ভাগ্যবান, 30 বিধানসভা ত্রিপুরার মানুষেরা আমাকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, আর তাদের আশীর্বাদ পাওয়ার সুযোগ তো ভাগ্য আমার রয়েছে। বন্ধুরা, বনমালীপুরকে সবাই চেনে না,
মনোবলপুর মানুষকে সবাই বোঝো। আমাদের মধ্যে রাজীবদা আছেন, যখন 2023 নির্বাচনে রাজীবদা ভোটের পিছিয়ে মানে ট্রেনিং হচ্ছিল, তখন রাজীবদা আমাকে ফোন করেছিল। আমার কষ্ট হয়েছিল যে আমার প্রদেশ সভাপতি, আমি এত বলার কোনো বড়মানি করে মানুষ ভোট দিল না, আর এমন একজন ভোট দিয়েছে সে বাড়ি থেকে বেরোয় না। আজকের এই জমায়েত বনমালীপুরের বিগত 8 বছরে ভারতীয় জনতা পার্টি যে সাংগঠনিক কাজকর্ম, জনসভা, আজকের এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলন বনমালীপুর ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে, রাজীবদাকে সন্তুষ্ট করেছে। আজকে আমি রাজীবদার চেহারা চিনি, আমি একসঙ্গে ওনার সঙ্গে কাজ করেছি। উনি ট্রেজারার ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন, আর তারপরে প্রদেশ সভাপতি হয়েছে। উনি আমাকে বারবার বলছেন, দাদা দেখুন আজকে বনমালীপুর দেখিয়ে দিয়েছে। যাই হোক, নির্বাচনে হার জিত হয়, কিন্তু বনমালীপুরের কার্যকর্তারা কোনদিন হারেন না। আজকের এই কার্যক্রম প্রমাণ। বন্ধুরা, পৃষ্ঠা প্রমুখকে আজ একটা বড় দায়িত্ব দেব। কি দায়িত্ব? এই কংগ্রেস আর কমিউনিস্টের মিলিভাগাত ক্যান্ডিডেট। বনমালীপুরের মানুষ ব্যবস্থিত মানুষ, সমৃদ্ধিশালী মানুষ, জাগৃত মানুষ। এমন একজন আমার সঙ্গে প্রার্থী দাঁড়িয়েছে, ডেমোক্রেসির কারণে মানতে হয়। কিন্তু আমারও কষ্ট হয় যে এমন একজন ব্যক্তি দাঁড়ালো যার কোন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিভাষা নেই। ত্রিপুরা সে 80 দাঙ্গা হয়েছে, উজান ময়দানের যে ঘটনা, জোট সরকারের সময়, আজকে রবীন্দ্রের সন্দেশকালীন ঘটনার মতোই। আর এই উজান ময়দানের ঘটনাকে সামনে রেখে কমিউনিস্ট পার্টি 93-তে সত্তায় আসার পর 25 বছর ক্রমাগত সরকার করেছে। বিচ্ছিন্ন মনো, শহীদ মিনার, কংগ্রেস, সিপিএম এর উভয় 24 থেকে 25 জন নেতৃত্বের প্রাণ হারা। ত্রিপুরাতে বহু মহিলাকে বলাৎকার করা হয়েছে, খুন করা হয়েছে। কিসের জন্য? ত্রিপুরার মানুষের মুক্তির জন্য, ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য, ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করার জন্য না। আজকে যে দাঁড়িয়েছে এর মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য, এর ব্যক্তিগত স্বার্থের কারণে বনমালীপুর মানুষের ঘরে ঘরে যাওয়া, মানুষকে বলা
সিপিএম কংগ্রেস কিসের জন্য করেছিলেন, কি কারণে বনমালীপুর কংগ্রেস করতেন বেশিরভাগ মানুষ? আমার সময় 2018-তে যে চক্রবর্তী প্রার্থী ছিল তার জামানত জব্দ হয়েছে, ঠিক আছে, কিন্তু 10,000-এর নিচে ভোট তো পেয়েছে। আর সেই মানুষগুলিকে জিজ্ঞাসা করা, আজকে যে গোপাল রায় এখানে এমএলএ আছে, তার আগেও উনি আমার আগে এমএলএ ছিলেন এখানে। বনমালীপুরের প্রতি ঘরে জিজ্ঞাসা করা, এই কংগ্রেস আর কমিউনিস্ট এরা কোন দিনই ত্রিপুরার মানুষের ভবিষ্যতের দিকে তাকাননি। কমিউনিস্ট বরাবর পার্টির দিকে তাকাতো, আর যারা কংগ্রেসের নেতৃত্ব করত তার 3-4 জন লোকের ব্যক্তি স্বার্থ, 3-4 জন লোকের ব্যক্তি স্বার্থ। কিন্তু বিপ্লবদের রাজীব ভট্টাচার্য, ডক্টর মানিক সাহা, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, জেপি নাড্ডাজি, আমরা ত্রিপুরার মহিলাদের সঙ্গে দাঁড়াই। ত্রিপুরার মহিলাদেরকে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন দিয়েছি। কমিউনিস্টরা কি দিয়েছে? কমিউনিস্টরা তো নারী সমিতি করাতো। এই নারী সমিতি করিয়ে কি দিয়েছে? আমাকে একটা বলতে পারবেন আপনাকে দিয়েছি? কিছু না। তারপরে 33%-এর উপরে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদেরকে এমপি এমএলএ বানানোর জন্য 2029 থেকে 33% রিজার্ভেশন এমপি এমএলএ মধ্যে থাকবে। যুবদের কমিউনিস্টরা কি দিয়েছে? এই ত্রিপুরা রাজ্যে আসার পর ও 2018-তে যখন মুখ্যমন্ত্রী হয়েছে, আমার সঙ্গে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ড্রাগস। আমি নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়েছিলাম। বিপ্লবদের কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। কোন নেশাকার বাড়ি বলতে পারো না বিপ্লবদের সঙ্গে এসে বসতে পেরেছে। জানে অঞ্জনে হতে পারে, কিন্তু কোন মায়ের ছেলের লোকসান হোক, ট্যাবলেট খাও, নেশা করো, ইঞ্জেকশন লো, বিপ্লবদের মনে প্রাণে সেটা করেনি। কিন্তু কারা এনেছে এখানে ড্রাগস? কারা এনেছে ইয়াবা ট্যাবলেট ত্রিপুরাতে? কারা এনেছে ব্রাউন সুগার? আমরা ছোটবেলাতে শুনতাম না ত্রিপুরাতে ব্রাউন সুগার আর এই ড্রাগসের ব্যাপার। এই কমিউনিস্টের ক্যাডাররা এনেছে এখানে, এরাই ত্রিপুরাতে এনেছে। এরা ত্রিপুরার জনতাকে, ত্রিপুরার নজওয়ানকে তৃণমূলে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে। ড্রাগসের নজওয়ানরা থাকবে আর কমিউনিস্টরা লাগাতার রাজ করবে, এই ছিল কমিউনিস্টের মূল মন্ত্র। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মনে প্রাণে আমি ড্রাগস বিক্রি করার জন্য বহু প্রচেষ্টা করেছি। এই কমিউনিস্ট আর কংগ্রেস, একজন তো মন্ত্রী ছিলেন আমার সঙ্গে, উনি আমি সিএম থাকাকালীন আমাকে বলে তুমি এত কেন লাগছো নির্বাচনে? তুমি মানিক সরকারের মতো ভালো মানুষ হয়ে থাকো, আমরা কাশ্মীরে এডি করি কিছু তো না। আমি বলেছি আমাকে ত্রিপুরার মানুষ বিশ্বাস করে বসিয়েছে, বিপ্লব তক মর যায়গা, इसके साथ कॉम्प्रोमाइज नहीं करेगा। আজ বনমালীপুরের মানুষের কাছে আমি, প্রতিটি পৃষ্ঠা প্রমুখের কাছে আমি নিবেদন করব, আপনারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, আমার কাছে এসে বলে দাদা বাড়িতে গেলে মানুষ বলে বিপ্লব বাবুর লই আয়, বলেনি? বাড়িতে যাওয়ার পর বলে মানুষে বলে যে
প্রার্থীকে নিয়ে আসুন, একবার প্রার্থীর সঙ্গে দেখবো, কথা বলবো। আমার ইচ্ছা বনমালী করে সবার কাছে যাওয়া, সবার বাড়ি একবার গিয়ে দেখি। বনমালীপুর মানুষ আমাকে অনেক খাইয়েছে, প্রাণ ভরে ভালোবাসা আজও দেয়, আজও দিত। রবিবারে যখন আমি চলে আসতাম তোর বাড়িতে, তখন যখন তোর বাড়ি হঠাৎ করে উঠতাম, দেখতাম এই বাড়ি থেকে ডাল নিয়ে আসতো, ওই বাড়ি থেকে শুক্তি করতাম, ওই বাড়ি থেকে কাতলা মাছ, বিপ্লবকে খাওয়া। বনমালীপুর আমাকে অনেক কিছু দিয়েছে, আমি বহু কিছু দিতে পারিনি বনমালীপুর। কিন্তু আমি আপনাদের কাছে একটা দায়িত্ব দিতে চাই। আমি ঘরে ঘরে বনমালীপুরে এই ইলেকশনে যেতে পারবো না, কিন্তু আমি রোড শো করে বনমালীপুরের মানুষের কাছে যাব। ওরা আপনাদের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সামনে দিয়ে যাব, মানুষের কাছে আশীর্বাদ চাইব, আমার চেহারাটাও দেখাবো, অন্যের চেহারাও দেখবো। দেখুন, চেহারা ভালো খারাপ কোনো কিছু না, পারসেপশন করে। দেখুন, সচিন তেন্ডুলকর সারা দুনিয়ার ব্যাটসম্যান, সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। উনি হিরো না, কিন্তু লম্বা মতো না, আমার চেয়ে অনেক ছোট। গুণের কারণে মানুষ পছন্দ করে, শারীরিক সৌন্দর্য বহুদিনের নয়। আপনার মধ্যে সেই গুণ ডেভেলপ করতে হবে। আমি আপনাদের কাছেও নিবেদন করব, যদি নরেন্দ্র ভাই মোদীকে ভালো লেগে থাকে, তার কাজকর্ম ভালো লাগে, তো মোদীর মতো ব্যবহার করা, মোদীর মতো কাজ করা। কে কাজ করেনি, কে কাজ করবে, তার জন্য বসে না থাকা। যে যা বলো, সামনের দিকে এগিয়ে চলা। আর যেভাবে আমাকে ও কিছু বলেছে, এখানে কিছু বলেছে, আর পেছন দিকে চা, নিচের দিকে চা, সে কোনোদিনও প্রথম হতে পারে না। তার জন্য বনমালীপুরে প্রত্যেকটি পৃষ্ঠাক্রমকে প্রথম হতে হবে, নম্বর 1 হতে হবে। নম্বর 1 হতে গেলে ডাইনে বামে পিছিয়ে না দেখা, সিধা সামনের দিকে নরেন্দ্র ভাই মোদীকে দেখা। পুরো সামনে অনলি নরেন্দ্র ভাই মোদীকে দেখা, আর পদ্মফুলকে দেখা, দেখবেন সবকিছু সঠিক হয়ে আসছে। তো বনমালীপুরের প্রত্যেকটি কার্যকর্তা, এই সমাজের যারা রয়েছে, এরা সবাই আজকে আমার সঙ্গে যদি শপথ নেয়, তো বনমালীপুরে বিরোধী পার্টির যে এমপি দাঁড়িয়েছে, সে 3000 নয়, এখান থেকে 2000 ভোট পাওয়া কঠিন হয়ে যাবে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে শুধু মোদীর জন্য আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ চাও। আর কংগ্রেস আর সিপিএম এর মিলিবাবদ এই ধপ্পাবাজের রাজনীতি, এই বেইমানির রাজনীতি, তাদের এই রাজনীতির কারণে ত্রিপুরাতে 80 সনের দাঙ্গা হয়েছিল। আর এই দাঙ্গাতে 1980 থেকে 2005 পর্যন্ত এই বনমালীপুরের মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে যখন আমরা আসামের দিকে যেতাম, বিনা এসকোর্ট যাওয়া যেত না। আজকে আমরা এমন রাস্তা তৈরি করেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা ধর্মনগর পৌঁছে যাই। কমিউনিস্ট আর কংগ্রেসের জন্য 80 টাকা হয়েছে। এটিটিএফ কমিউনিস্টরা হি তৈরি করেছিল, এনএলএফটি কংগ্রেসীরাই তৈরি করেছিল, পরিমল শাহকে সিপিএমরাই খুন করেছিল। আর বনমালীপুরে যে এমএলএ, ওনার নাম কি? বিশাল
মনে করে ইতিহাস এই কমিউনিস্টরাই কংগ্রেসের এমএলএ কে খুন করে, আবার কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেলে কমিউনিস্টরা পতাকা নিয়ে তার সঙ্গে করে কি দিন এসছে ত্রিপুরাতে। মানে যখন বিজেপি দেখছে, নরেন্দ্র ভাই মোদী দেখছে, তো বাঘে মহিষে এক জায়গা জল খায়। একসময় কমিউনিস্ট দেখে বলতো আমরা শক্তিশালী পার্টি, আমরা ৩৫ বছর ত্রিপুরাতে রাজ করেছি, আমাদের কারণ দরকার নেই, আমরা ১০০ বছর রাজ করব। বিজেপির রাজত্বের মাত্র ৬ বছরের মধ্যে কমিউনিস্ট বাবু, কংগ্রেসরা মাত্র ৬ বছরের মধ্যে আত্মা নিয়ে গিয়ে কংগ্রেসের ধারে পড়ে গেছে। তাই বন্ধুরা, এই নির্বাচনে আমি সবাইকে নিবেদন করব যে প্রতি ঘরে ঘরে যাওয়া, বিপ্লবদেব হয়ে যাওয়া, বিপ্লবদেব হয়ে কে কে যে আমাদের হাত উঠাও, বিপ্লবদেব হয়ে এদিকে তো দেখো, এদিকে দেখো, বিপ্লবদেব হয়ে যাবেন, যাবেন, ভোট চাইবেন, আশীর্বাদ চাইবেন, সব ভোট আনতে পারবেন, সব বাড়িতে যাবেন, মোদীকে জেতাবেন। বন্ধুরা, যেখানেই যাবেন 19 এপ্রিল পর্যন্ত, যেখানেই যাবেন, যেখানেই বসবেন, শুধু নরেন্দ্র ভাই মোদী পদ্ম ফুল, শুধু নরেন্দ্র ভাই পদ্ম ফুল। দেখবেন আপনি আপনার করে সব ভোট 19 তারিখ পদ্ম ফুলে চলে আসবে, সব ভোট পদ্ম ফুলে চলে আসবে। বন্ধুরা, অনেকদিন পর বড়মানে করে বলছি, আমি যে প্রার্থী হয়েছি ভাবেছি আচ্ছা, আমি যে প্রার্থী আমি যে প্রার্থী হয়েছি তাতে কে কে অখুশি আত্মল জোশের সঙ্গে ঘোষ থাকতে হয় না, ভালো জোশের সঙ্গে, জোশের সঙ্গে, জোশের সঙ্গে, জোশের সঙ্গে। আমি যে প্রার্থী হয়েছি কে কে অবশ্যই এত এবার জোশের সঙ্গে ঘোষ থাকবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এমন চায় জোশ উইথ ঘোষ। তার জন্য যাদের জোশ আছে তাদের কাছে ঘোষ থাকতে হবে, মিত্র তার জন্য আমি মাঝে মাঝে টেস্ট করি আর কি করবে। এবার আমি প্রার্থী হওয়াতে খুশি কে কে হয়েছে বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এই খুশিটা নিয়ে 19 তারিখ পর্যন্ত সবার বাড়ি বাড়ি যাওয়া, উৎসবের মহলে মানুষের কাছে ভোট চাওয়া, আশীর্বাদ চাওয়া। মানুষ ভোট দেবে আপনাদের। তবে আপনাদের চেহারা দেখলে যেমন মনে হচ্ছে গোলাপ ফুট খুললে দেখো, কোনো মনে হইতেছে না এদিকে জানি আরো একটা দামি ফুল কি জানি আছে না, হ্যাঁ, অর্কিড বল, সব অর্কিড বড় মনে করে, সব অর্কিডে না
অর্কিড না গোলাপ? সব পদ্ম? কে কে পদ্ম? আচ্ছা, পদ্মই বেশি। ঠিক আছে, আমার গোয়াতে যেতেও একটা কার্যক্রম আছে, এমার্জেন্সি। আমার 5টার সময় কর্পোরেটরদের সঙ্গে বসার কথা ছিল, কিন্তু আমাকে যেতে হবে, তার জন্য রাজীব দল বক্তব্য দেয়নি। এবার খুশি আপনারা সবাই? খুশি মানে কাজ করা। ভারত মাতা কি, ভারত মাতা কি। অনেকে কয় না, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নড্ডা কি, অমিত ভাই শাহ জি কি, রাজীব ভট্টাচার্য কি, ডক্টর মানিক শাহ কি, সলমান মন্ডল কি, সলমান মন্ডল কি, সবকে আমাদের ধন্যবাদ। আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের মাননীয় প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়কে। এখন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সামনে ভাষণ রাখবেন। আমরা যার কথা শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি, আমাদের রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সবাইকে নমস্কার। যত না খুলুমখা আজকের যে এখানে বিশাল আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যে সমাবেশ, যে র্যালি, সেই র্যালিকে সামনে রেখে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং আমাদের সামনে একটু আগে যিনি ওনার জ্বালাময়ী ভাষণ, এবং আমরা আগেও ওনার এই ভাষণ আমরা শুনেছি, সেই ভাষণ আমাদের সামনে উনি রেখেছেন আমাদের পশ্চিম আসনের লোকসভার যিনি মনোনীত প্রার্থী এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য, আমাদের সবার প্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রার্থী, গতকালই ঘোষণা হয়েছেন, ইত্যবসরে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 7 রামনগরের উপনির্বাচন হচ্ছে। আমাদের স্বর্গীয় সুন্দা সুরজিৎ দত্ত পরলোক গমন করেছেন, সেই জায়গায় উনাকে ভারতীয় জনতা পার্টির মনোনয়ন দিয়েছেন। এবং আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন, যার নেতৃত্বে আজকের এই বিশাল জনসমাবেশ, আমাদের যুব মোর্চার সভাপতি
শ্রী সুশান্ত দেব মহোদয়, এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন বিধায়কগণ এবং এমডিসিরা এবং দলের বিভিন্ন স্তরের যারা বরিষ্ঠ পদাধিকারীগণ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আমার যুব মোর্চার ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে আপনারা এইখানে আসার জন্য এবং বসে আছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেন যে আমাদের ভারতবর্ষের যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যার 65% হচ্ছে আমাদের যুব সম্প্রদায়। বারবার উনি এই কথাটা বলেন এবং পৃথিবীর যে কোনো জায়গায় উনি যান যখন বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যুব শক্তি। এবং ত্রিপুরাতেও আজকে আপনারা যেভাবে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে থেকে আপনারা এখানে এসেছেন তা কিন্তু আজকে আপনারা প্রমাণিত করেছেন। আমি সত্যিই আনন্দিত আজকে এত বড় জনসমাবেশ এখানে আমাদের যুব ভাই বোনেরা এখানে করেছেন। আমাদের সবচেয়ে বড় যে বিষয়, আমরা এতদিন ধরে রাজনীতি আমরা করে এসেছি, আমরা রাজনীতির ত্রিপুরার যে অবস্থা আমরা দেখেছি, সব সময় একটা রাজ্যের যে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখেছি। ইলেকশন আসলে তো কথাই নেই, আমরা অগ্নিসংযোগ দেখেছি। যারা বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের প্রাণনাশের কথা আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন, যারা বিধায়ক ছিল তাদেরও প্রাণনাশের কথা উনি বলেছেন। সারা ত্রিপুরাতে এইরকম একটা অবস্থা, অগ্নিসংযোগ, ধর্ষণ, এবং ইলেকশনের পর দেখা গেছে আমাদের যারা বিরোধী দলের যারা ফলোয়াররা ছিল ত্রিপুরা থেকে চলে যেতে হতো। কিন্তু আজকের কি পরিবেশ, আজকে ত্রিপুরার আইন শৃঙ্খলার কথা যদি আমি বলি, সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে গত বছর 5ম স্থানে ছিল, এবার 3য় স্থানে চলে এসছে। বন্ধুগণ, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের নীতির কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো দেশের এবং কোনো রাজ্যের কোনোদিন উন্নয়ন হয় না। আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষ থেকে মানুষ ত্রিপুরাতে আসতে চাইছে, ওরা ইনভেস্ট করতে চাইছে, এবং বিভিন্ন যারা আমাদের ইনভেস্টাররা এখানে এসছে, এর মধ্যে আমরা দেখেছি আমাদের জিডিপির যে মাত্রা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে এখানে। বন্ধুগণ, আমরা গত 22 তারিখ জানুয়ারির আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রাম মন্দিরে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময় হয়ে গেছে। আমরা গতকাল এখানে আস্তাবল মাঠে গেছি, গীতার পাঠ হয়েছে এই রাম মন্দিরে, যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটাকে সামনে রেখে। সো গীতাময়, আমি আরেক জায়গায় আজকে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করলো, আমি বললাম আগে রামময় হয়েছিল, এখন গীতাময় হয়ে গেছে। এবং আমাদের সেটার একমাত্র কৃতিত্ব যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর। আমরা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত এবং আমরা প্রতি করে সুশাসন, সেটা আমরা করেছিলাম। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা সমস্ত মানুষের কাছে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে মানুষের ঘরে ঘরে আমাদের পৌঁছাতে হবে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে এবং আমাদের ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির গাড়ি এখানে পাঠিয়েছেন, সমস্ত ঘরে ঘরে, সমস্ত ডিসি থেকে আরম্ভ করে, জিপি থেকে আরম্ভ করে, মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে, নগর পঞ্চায়েত, সমস্ত জায়গায় সেই এলসিডির গাড়ি আপনারা দেখেছেন গেছে। এবং সেখানে কেন গেছেন উনি বলছেন যে অনেক জায়গার মধ্যে অনেকে জানে না যে কিভাবে বেনিফিশিয়ারি স্কিমগুলো তার লাভগুলো নেবে, তার জন্য তাদেরকে সচেতন করা। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেই কাজটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন আমরা প্রধানমন্ত্রীজির 2022-এ ওনার 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম। সেখানেও একই আছে, প্রতিটা ঘরে ঘরে আমরা গেছি, সেখানে গিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে
মৌলিক যে সুযোগ সুবিধাগুলো সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করেছি। আপনারা 2023-এ আপনারা দেখেছেন ত্রিপুরার ইতিহাসে এত সুন্দরভাবে নির্বাচন কোনোদিন ত্রিপুরার ইতিহাসে হয়নি। 2023-এ আমরা দেখিয়ে দিয়েছি যে কোনো রকম গন্ডগোল ছাড়া, কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি ছাড়া একটা ইলেকশন করা যায়, সেটা 2000 ইলেকশনের বিধানসভাতে আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমরা কি শুনতাম যে অশুভ যে জোট হয়েছে কংগ্রেস সিপিএম চলে আসছে। আমাদের সভাপতি প্রায়ই বলেন, উনি আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে আই ফোরতাসি উনি প্রায়ই বলেন। আমরাও সেটা শুনেছিলাম 2023-এর ইলেকশনের সময় যে চলে আসছে। আমাদের মধ্যে বহু লোক এর মধ্যে কনফিউজ করেছে, কিন্তু এত শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচন লড়ার পরে কি হলো লড়ার পরে সেই আমাদের জনসাধারণ জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। বন্ধুগণ, আপনারা এর মধ্যে আমাদের পরবর্তী সময়ে যখন আমাদের উপনির্বাচন হয় ধনপুর এবং আমাদের বক্সনগরে, সেখানেও আমরা জানি বক্সনগর জায়গায় সেখানে সব সময় আমরা দেখেছি এই কমিউনিস্টদের একটা ঘর ছিল সেখানে, কিন্তু সেখানে আমরা কি করলাম, সেখানে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যারা ওখানে লোক সংখ্যা সবচেয়ে বেশি ছিল, অনেকে বলেছেন সেখানে আমরা জিতবো না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস এই মন্ত্র নিয়ে যখন আমরা ওনাদের কাছে গেলাম, সেখানে 30,000-এরও ভোটে আমরা কিন্তু সেখানে জয়লাভ করলাম। শুধু তাই নয়, ওনাদের জামানত জব্দ করে দিয়েছে আমরা। যেখানে আমরা আমাদের আরেকটা কেন্দ্রে ধনপুরে গত ইলেকশনে আমরা মাত্র 3,500 ভোটে জিতেছি, সেখানে উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। এবং সেটা কি করে সম্ভব হলো? কারণ আমাদের যে নীতি, আমরা সবাই মানুষকে নিয়ে চলতে চাই, আমরা মারপিটে বিশ্বাস করি না। তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর এদের যে চিন্তাধারা, যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি, সেটা এতদিন ধরে চলে আসছিল। আমার দুঃখ হয়, খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে। কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সেই জিতন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন। এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে। সত্যি দুঃখ লাগে, এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে। এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এটাও দেখে যেতে হবে। ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি, এটা কি হচ্ছে? আমি তো এটা ভাবতেই পারি না। সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের আমাদের বিপ্লব কুমার দেবজি, তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগই আমি দেখলাম, লাল ফ্ল্যাগ। আর কারণ উনার কোনো লোক নেই, পায়ের নিচে আর কোনো মাটি নেই। সত্যি করুণ অবস্থা, কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে। সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে। আমরা ঠিক সঠিক পথে আছি, ওরা বেঠিক পথে আছে। ওরা বলছে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া এত গেছে, এখন হচ্ছে ইন্ডি এয়ারলাইন্স তো শেষ। একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম। এরপরে কি হবে? একটা একটা করে সেই আই অব্দি চলে আসবে যে আমি আছি, আর কেউ নেই। আমার তো মনে হচ্ছে ওই যে শোলের যে একটা, আপনার জানি না এখানে আমার সব যুব ভাইয়েরা আছেন, ওনারা দেখেছেন কিনা শোলে যে সিনেমাটা, আসরানি বলছিল যে ওর কাছে খবর গেছে পিস্তল আ চুকা হয়। এই খবর পেয়ে ও সমস্ত তার যে সেই জেলের সমস্ত সন্ত্রীরা নিয়ে চলে গেছে, বলছে হল্ট, আধা ডাইনে আধা বায়ে और বাকি মেরা সাথ হাও। তো পিছে তাকিয়ে দেখে ওর সাথে আর কেউ নেই। তো এদের অবস্থাটা হয়েছে এইরকম। এখন ওরা মাঝখানে বলছে যে তিপ্রা মথার সাথে আমরা কেন অ্যালায়েন্স করলাম। তোমরা যখন তিপ্রা মথার সাথে বসে বসে কত রকম গল্প, কত হাসি, অট্ট হাসি, কি মজা করে কথাবার্তা আমরা দেখতাম ওদের সেই, আর দেরি না করে সাথে সাথে
সোশ্যাল মিডিয়ার মধ্যে ফটো দিত, এইবার দেখিয়ে দেব কিভাবে ইলেকশন হবে। কিন্তু ওই যে গোবর শিয়ালের গল্পটা, আঙুর ফল টক, সেটা হয়েছে, এখন মাথাকে বকাবকি করছে ওরা। তো এই তো হচ্ছে এদের রাজনীতি। যখন যেটা সম্ভব, যেটা হয় তবেই ভালো, না হলে খারাপ। এই রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি সঠিক পথে চলছে। আমাদের সাথে আইপিএফটি ছিল আগে, এখন আমাদের সাথে চলে এসছে তীব্রমতা। বুঝে গেছে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া এই দেশ কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। বন্ধুগণ, খালি একটা দিন, আপনারা চিন্তা করুন, একটা দিন আপনারা সেই 2014 আগে ভারতবর্ষের কি অবস্থাটা ছিল। এই দেশ টিকবে কি টিকবে না একবার ভাবুন আপনারা। কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় সবকিছু স্মরণ থাকে না। 2014 আগে এমন অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না। আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত, আর কথায় কথায় তো সেই চাইনিজরা আমাদের চোখ রাঙাতো। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর সেই সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক যখন করলো, তখন কিন্তু দেখা গেল আর ওদের পাত্তা নেই। আর সে টোকালামের যখন কাহিনী আপনারা সবাই জানেন, চীন আর সাহসও পায় না। আমরা প্রতিরক্ষার দিক দিয়ে হোক, আমাদের আর্থিক দিক দিয়ে হোক, দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এক শক্তিশালী দেশ ভারতবর্ষ হয়েছে। আপনারা সবাই জানেন সেই কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বলছেন যে ভাই, পলিটিক্স করার জন্য বেশি পলিটিক্স করতে হয় না। আমরা সিপিএম এর ভাইদের আগে দেখতাম সে কুচা ধারী আর একটা ব্যাগ ঝুলিয়ে আসতো। আমরা ওটা না জানি কি জানে, কি তাত্ত্বিক বিষয় জানে, আসলে কিচ্ছু জানে না। এখন তো সেই ব্যাগ থেকে বিড়াল বেরিয়ে এসছে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীজি এখন ওদের মানে ছাই দিয়ে দিয়েছে ওদেরকে। এখন এই জায়গায় চলবে না। প্রধানমন্ত্রীজি মানেই G20। আমরা সবাই জানি G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। কেউ মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা কোনোদিন দেখিনি যে পায়ে ধরে নমস্কার করতে চায়, মিস্টার বস বলে উনাকে উল্লেখ করেন। সেই দেশের আমাদের আজকে আমরা নাগরিক। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় 18 কোটি আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের মেম্বার। ভাবা যায় কোনোদিন ত্রিপুরাতে যখন আমাকে বিপ্লবজি যখন দায়িত্ব দিল যে আপনাকে এই মেম্বারশিপ ড্রাইভ দিতে হবে, প্রথমে ছিল 1,24,000। সেই জায়গায় উনি আমাকে জিজ্ঞেস করলেন কত আপনার টার্গেট। আমি বললাম 3 লাখ। বলে সম্ভব হবে? সবাই আমরা মিলে সেখানে 7 লাখ আমরা মেম্বার আমরা করেছি। বন্ধুগণ, আমাদের আজকের এখানে মোর্চা, আমাদের 7টা মোর্চা, খালি একটা মোর্চার এই খালি যে অবস্থা আজকে আগরতলা শহরে যেভাবে কাঁপিয়ে আপনারা এসছেন, আমি চিন্তা করছি বাকি মোর্চাগুলো যখন আসবে কি অবস্থাটা হবে। এদের দেখা যাবে কি দেখা যাবে না, খুব চিন্তিত। মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয়। যেটা বলা হচ্ছে যে আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা শুধু রাজনীতি না, আমরা চাই সব মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন। আমাদের এখানে ত্রিপুরাতে আপনারা জানেন আমাদের 33টা বিভিন্নভাবে আমরা 33টা আমাদের নানা রকম যে স্কিম আছে তার মাধ্যমে নাম আছে, সেই নামে আমরা 33টা পদ্ধতিতে আমরা যে ভাতা দিই, সেই ভাতার প্রায় 2000 টাকা করে আমরা যেটা দিচ্ছি, প্রায় 4.1 লক্ষ লোককে দিচ্ছি। আমি যখন বাইরে যাই তখন অনেকে জিজ্ঞেস করেন, আমাদের 700 টাকা ছিল, তারপরে সেটা 1000 হয়েছে, 1000 থেকে আমরা 2000 করেছি। সেই 2000 দেওয়ার ভারতবর্ষের আর কোথাও এই ধরনের ভাতা কোথাও দেওয়া হয় না। সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটির সরকার। এখন মোথা একসাথে মিলে এই সরকার সেটা আমরা সম্ভব করছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ত্রিপুরাতে 33% আমরা মহিলাদের সংরক্ষণ করেছি। মহিলাদের কথা অনেক কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, কিন্তু সত্যিকারের অর্থে আমরা 33% ভারতীয় জনতা পার্টির সরকার এসে সেটা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বিল পাস করেছেন যে পার্লামেন্ট এবং
বিধানসভার মধ্যে 33% মহিলা সংরক্ষণ থাকবে। এটা আর কে ভেবেছিল? এটা অনেক গল্প হতো, অনেকে এই ধরনের কথা বলতো, কিন্তু আসলে কাজের কাজ কিছু বলে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন সেটাই করেন। আমরা প্রায়শ বিভিন্ন জায়গায় যাই, আমরা বলছি কাজের নিরিখে আমরা মানুষের কাছে এসেছি। আমরা বারবার বলছি মানুষের ঘরে ঘরে যাব, সেখানে ঘরে গিয়ে তার সম্পর্ক স্থাপন করব, সম্পর্কের সাথে সমর্থন আমরা নেব। সেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের এই ভারতবর্ষ 5 ট্রিলিয়ন যে অবস্থা, সেই 5 ট্রিলিয়ন অর্থনৈতিক অবস্থা আমাদের দ্বারা করাতে হবে। একটা ভঙ্গুর অবস্থা ছিল, 10-12 কন্ডিশনে অবস্থা ছিল, সেখান থেকে এখন 5 আমাদের 5 ট্রিলিয়নের মধ্যে চলে এসছে। তো অর্থনৈতিক অবস্থা, প্রতিরক্ষার দিক দিয়ে আমাদের অনেক বেশি স্ট্রং হয়েছে। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা সরকার যখন দিয়ে আমরা দিয়েছি প্রথমে 3%, ভারতীয় জনতা পার্টি যখন আসে 3% আমরা দিয়েছি। 3%-এর পরে আমরা আরো 5% দিলাম। 5%-এর পরে এখন কি দিলাম আমরা? 25% আমরা দিয়ে দিয়েছি সরকারি কর্মচারীদের। কোনোদিন কেউ ভাবেনি। আপনারা দেখেছেন 5% আমরা যে এইবার বাড়িয়েছি, প্রায় 500 কোটি টাকার জন্য আমাদের যে বাজেট আছে তার থেকে আমাদের দিতে হবে। সাহস কেউ করেনি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আরেকটা কথা আমি না বললে নাই হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা যখন উনি সেটা বললেন, তখন সারা পৃথিবীর মধ্যে সবাই বলছিল যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা কি করে সম্ভব হবে। প্রতি ফ্যামিলিতে 5 লক্ষ টাকা করে দেওয়া, সেটা উনি শুরু করেছেন। কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে যারা যে ক্রাইটেরিয়া আছে, প্রায় 13 লক্ষ লোকের মধ্যে আমরা সেই আমাদের যে টার্গেট আমরা সেটা দিয়েছি, কিন্তু বাকি লোক কোথায় যাবে? তার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করলাম, এবং সেটাও একই যাচ্ছে 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে আমরা দিচ্ছি, এবং সেটাও আমরা শুরু করে দিয়েছি। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলি, ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো রাজ্যের তুলনায় ফার বেটার। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি আগে কি অবস্থা ছিল। 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করেছে। এখানে ডেন্টাল কলেজ আমরা করেছি, এখানে বিএসসি নার্সিং কলেজ আমরা এখানে করেছি, আরো মেডিকেল কলেজ এখানে আসছে। ওনাদেরকে আমরা বলেছি যদি প্রপারলি আপনারা আসেন তাহলে নিশ্চয়ই আমরা দেখব। এখানে আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আর্যভট্ট ইউনিভার্সিটি আছে। একটা হাব, এডুকেশন হাব আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। জিবিতে আমরা জানি, আমি যখন জিবিতে গেছি সেখানে মানুষ মাটিতে শুতো। আমি বললাম না, এটা হবে না, আপনি শয্যা সংখ্যা বাড়ান। সেখানে এখন দ্বিগুণ শয্যা সংখ্যা সেখানে আমরা বাড়িয়েছি। আমরা চাই যে সমস্ত মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তাধারায় আমরা চলি। এখানে ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটা আমরা করেছি, মা ত্রিপুরী সুন্দরী ইউনিভার্সিটি সেটাও এখানে শুরু হয়ে গেছে। আমাদের সরকার এতদিন ধরে আমরা দেখতাম যে যারা জনজাতিদের নিয়ে অনেক সেই ক্রোকোডাইল টিয়ার আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর সেই ব্লু রিয়াং শরণার্থীদের যে কোয়াড্রিপার্টাইট যে আমাদের সমাধান আমরা করেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেটা কিন্তু একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেটা করেছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন যে যদি আমরা এডুকেশন পলিসি প্রপারলি না করি তাহলে আমাদের দেশ, আমাদের যে যুব ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের সঠিক পথে আমরা যেতে পারবো না। আমরা প্রধানমন্ত্রীজি বারবার বলেন রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই ওনার যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে আমরা চলি। বন্ধুগণ, এখানে অনেক আমার বোনেরা আছেন, মেয়েরাও আছেন। এসএইচজি গ্রুপ সবচেয়ে সাকসেসফুল আমাদের এখানে। আগে মাত্র 4000 এখানে এসএইচজি গ্রুপ ছিল, সেই জায়গায় এখন 56,000 আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে এখানে। বন্ধুগণ, আমরা এর মধ্যে এইবারের বাজেটে আমরা ঠিক করেছি যারা এখানে বোনেরা আছেন, মহিলারা আছেন, পিঙ্ক টয়লেট আমরা দেওয়ার চিন্তা এবারের বাজেটে আমরা ঠিক করেছি, যেন দূর থেকে দেখলে বোঝা যায় যে না, এই টয়লেট শুধুমাত্র মহিলাদের জন্য। আমরা
ক্যাবিনেট আমরা শুরু করেছি, যেটা কোনোদিন কেউ ভাবেনি। আমাদের মন্ত্রী বাহাদুররা যখন যায় এখন কিন্তু সেই কাগজের বান্ডিল নিয়ে ঢুকে না, ক্যাবিনেটের মাধ্যমে সেখানে সমস্ত কাজকর্ম হয়। আমাদের স্টেট হয়ে গেছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো ডিস্ট্রিক্ট হয়ে গেছে, সাব ডিভিশনাল, সেখানেও সাব ডিভিশনাল অফিস হয়ে গেছে, ব্লক পর্যন্ত। আমরা চাইছি যে ট্রান্সফর্ম যাতে করে ভালো করে কাজ করা যায়, মানে তাড়াতাড়ি যেন কাজ করা যায়, ত্বরান্বিত করা যায় মানুষের সুবিধার জন্য, সেই কাজগুলো আমরা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন হীরা মডেল। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যাওয়ার আগেই অনেক কিছু দেয়। ন্যাশনাল হাইওয়ে, এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এখানে। আমাদের ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ইন্টারনেট হচ্ছে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট। রেলওয়ে এখানে এত 20টা ডোমে যখন আমি বসি, ভারতবর্ষে অনেক জায়গায় এই ধরনের 20টা ডোম আমি দেখেছি, কিন্তু ত্রিপুরার মধ্যে বসে 20টা ডোমের মতো চারিদিক দেখা যায়। এত সুন্দর ট্রেন ত্রিপুরাতে হবে ভাবতে পারিনি। বন্দে ভারত সেটাও এখানে চলে আসবে। আমি কিছুদিন আগে মালদা থেকে হাওড়াতে এসেছিলাম বন্দে ভারতে, এখানে যে ইলেকট্রিফিকেশনের কাজ তার সার্ভেও হয়ে গেছে, সেটা হয়ে গেলে এখানেও বন্দে ভারত আসবে। বন্ধুগণ, প্রধানমন্ত্রীজি একদিকে রাস্তা দেখাচ্ছেন, ট্রেন দিচ্ছেন, ন্যাশনাল হাইওয়ে দিচ্ছেন, সব দিক দিয়ে উনি আমাদের রাস্তা দেখাচ্ছেন। কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রীজির ওনার যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকগুলো নর্থ ইস্টের উনি যে অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলেছেন, আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে নর্থ ইস্টকে এতদিন ধরে যে অবহেলার চোখে মানুষ দেখতো, সেটা কিন্তু প্রধানমন্ত্রীজির কারণে আজকে উন্নতি আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায়। আমি যখন মুখ্যমন্ত্রী নর্থ ইস্টের সবার সাথে একসাথে বসি, অনেক মুখ্যমন্ত্রী বলেন যে এখন মনে হচ্ছে যে আমরা এই ভারতবর্ষের মধ্যে আছি। আগে সমস্ত ইন্টার স্টেট প্রবলেম ছিল, কথাবার্তার মাধ্যমে এখন সমাধান হচ্ছে। তো একটা আগে তো উগ্রপন্থী, বোম ব্লাস্টিং, এইগুলোই আমরা দেখতাম, কিন্তু এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014তে আসার পর এবং এই 10 বছরে কোথাও কোনো রায়ট এবং কোন রকম এই ধরনের উগ্রপন্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে বিশ্বগুরুর স্থান সেটা অলরেডি নিয়েছে, আরো পাকাপোক্তভাবে আমরা নেব। এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে 370 ভারতীয় জনতা পার্টির টার্গেট কি? ভারতীয় জনতা পার্টির টার্গেট কি? 370। আর আমাদের যে এলাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে কত? 400। তো প্রধানমন্ত্রীজির যে আহ্বান সেটাকে আমরা অবশ্যই ফুলফিল করতে হবে। আমাদের 2টো সিট আছে এখানে। আর আমি আরেকটা কথা বলবো, আমাদের এর মধ্যে গতকালই ডিক্লেয়ার হয়েছে আমাদের রামনগর কেন্দ্রের থেকে উপনির্বাচনে এখানে দীপক মজুমদার দাঁড়িয়েছেন। আমরা এই 3 জনকে, আমাদের মহারানী কৃতি দেববর্মা সিং দেববর্মা মহোদয়া ইস্টে থেকে দাঁড়িয়েছে, 3 জনকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। এবং আশা করি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওই যে 370 বললাম সেখানে ওই 2টো সিট আমরা পাঠাবো। আমাদের দায়িত্ব সেটা, আমাদের দায়িত্ব। সিং লাল সালাম, ভগৎ সিং লাল সালাম, ইনকলাব। কমরেডস, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আজকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম উদ্যমী বিপ্লবী ভগৎ সিং ও তার সহযোগী সুখদেব রাজগুরুর আজকে 94তম শহীদান দিবস। তাদের শহীদান দিবসে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য আমরা ছাত্র যুবরা এই সকালে মিলিত হয়েছি। আমি প্রথমে অনুরোধ করব তাদের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য ডিওয়াই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ ভৌমিককে। প্রতিকৃতিতে মাল্যদান করবেন ডিওয়াই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দেব। প্রতিকৃতিতে মাল্যদান করবেন টিওয়াই কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রায় দেববর্মা। তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরু। মাল্যদান করবেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেব। মাল্যদান করবেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা। বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরু তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। ডিওয়াইএফআই মাল্যদান করবেন টিইসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড নেতাজি দেববর্মা। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। মাল্যদান করবেন ডিওয়াইএফ ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড সঞ্জয় দাস। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। পুষ্পার্ঘ অর্পণ করবেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল আজিজ। শহীদ তারপর পুষ্পার্ঘ অর্পণ করবেন ডিওএফআই সদর বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড জয়দীপ রাউত। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। পুষ্পার্ঘ অর্পণ করবেন ডিওএফআই রাজ্য কমিটির সদস্য কমরেড অনিন্দিতা। এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অলোক পুষ্পার্ঘ অর্পণ করবেন। শহীদের পথকে পাথেয় করে আমাদের সংগ্রাম চলছেই চলবে, আমাদের লড়াই চলছেই চলবে। এসএফআই সদর বিভাগীয় সম্পাদক কমরেড সৃজন, ডুকলি বিভাগীয় সভাপতি কমরেড বিশাল, ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য কমরেড বিজয় বিশ্বাস, টিএসইউর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দীপশানু দেববর্মা, সদর বিভাগীয় সভাপতি কমরেড সারং আচার্য, এখানে উপস্থিত বিভিন্ন মহকুমার সম্পাদক মন্ডলী সহ বিভাগীয় কমিটির যারা নেতৃত্ব আছেন তাদেরকে একে একে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। দেশের ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা বজায় রাখতে সকল অংশের জনগণ এগিয়ে আসুন। ইনকলাব জিন্দাবাদ। উপস্থিত সবাইকে অনুরোধ করছি একে একে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। শহীদের পথকে পাথেয় করে আমাদের সংগ্রাম, শহীদের পথকে পাথেয় করে আমাদের লড়াই। কমরেড, এখন আমরা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছেই চলবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছেই চলবে। ভগৎ সিং সুখদেব রাজগুরু অমর রহে, ভগৎ সিং সুখদেব রাজগুরু অমর রহে। ইনকলাব জিন্দাবাদ। আপ সোশ্যালিজম, আপ সোশ্যালিজম। ডাউন ডাউন ক্যাপিটালিজম, ডাউন ডাউন ক্যাপিটালিজম। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই দু মুঠো মুখে দিয়ে বাঁচবার সংগ্রাম, এই দু মুঠো মুখে দিয়ে বাঁচবার সংগ্রাম। ইনকলাব। কমরেড,
আমাদের সামনে আজকের দিনটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন ডিওয়াই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ ভৌমিক। উপস্থিত ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকার সুধী সজ্জন মণ্ডলী, আমরা সবাই অবগত যে আজ 23শে মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম 3 বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের 94তম শহীদান দিবস। 1931 সালের 23শে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই 3 বিপ্লবীকে সন্ধ্যা 7:33 ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়। আজকের এই দিনটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে দেশপ্রেমের আদর্শে আলোকদীপ্ত হয়ে নতুন ভারত তৈরি করবার যে লড়াই, এই লড়াইয়ে সামিল হবার এক উজ্জ্বলতম দিন। আমরা জানি যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের মতো অসংখ্য বিপ্লবী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন। এ দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করবার স্বপ্ন নিয়ে লড়াইয়ে তারা সামিল হয়েছিলেন। এই ব্রিটিশ ভারতের অবসান ঘটিয়ে এমন এক ভারতবর্ষ তৈরি হবে যে ভারতবর্ষে সমাজতান্ত্রিক ধাঁচের একটি সরকার তৈরি হবে, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি হবে। এমনই এক ভারতবর্ষের স্বপ্ন নিয়ে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবরা অতি অল্প বয়সে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন। আমরা যদি ভগৎ সিং এর জীবনী দেখি, আমরা লক্ষ্য করব যে ভগৎ সিং এর বয়স যখন মাত্র 12 বছর, তখনই ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন। এবং বিশেষ করে তৎকালীন সময়ে জালিয়ানওয়ালাবাগে শিখদের উপর যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, যে হত্যাকাণ্ডের ফলে প্রায় 20,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল, এই ঘটনা ভগৎ সিংকে দারুণভাবে দাগ কেটে যায়। এবং স্কুলে পড়ার সময় ভগৎ সিং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে ঘটনা যেখানে সংগঠিত হয়েছিল, সেখানে ছুটি গিয়ে এই হত্যাকাণ্ডের স্থান থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি বোতলের মধ্যে ভরে রেখেছিল এবং প্রতিদিন এই বোতলের সামনে দাঁড়িয়ে ভগৎ সিং শপথ গ্রহণ করত যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করতে হবে। তার পরবর্তী সময়ে আমরা জানি ভগৎ সিংরা বারে বারে এই অত্যাচারে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নানান পদ্ধতিতে, নানান কায়দায় তারা আক্রমণ সংগঠিত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে তারা নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। আজকে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবরা যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, যে ভারতবর্ষের ছবি তারা দেখেছিলেন, সেই ভারতবর্ষ আজকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাবার পর তৈরি হয়নি। আজকে ভারতবর্ষের মাটিতে ধর্ম এবং জাতপাতের নাম করে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে। সাম্প্রদায়িকতার নাম করে ভারতবর্ষের ছাত্র যুবদের যে মূল সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা, এই সমস্যাগুলোকে আড়াল করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে কোটি কোটি বেকার, তারা প্রতিদিন কাজের জন্য চিৎকার করছেন, কিন্তু দেশের সরকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না। অথচ আমরা জানি এই ভারতবর্ষে যখনই নির্বাচন আসে, তখন নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়, কখনো ঘরে ঘরে রোজগার, কখনো মিস কলে চাকরি, কখনো বছরে 2 কোটি বেকারের চাকরি, নানান প্রতিশ্রুতি দেওয়া হয়। ভারতবর্ষের মধ্যে আমরা জানি আজকে বিত্তবানদের জন্য শিক্ষাকে শুধুমাত্র পৌঁছে দেওয়ার জন্য শিক্ষার বেসরকারীকরণ করার চেষ্টা করা হচ্ছে। পয়সা যার, শিক্ষা তার, এই নীতি গ্রহণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ বেসরকারি মালিকদের হাতে
পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে দেশের সরকার। আমরা এই ভারতবর্ষের স্বপ্ন নিয়ে সেদিন ভগৎ সিংদের লড়াইয়ে সামিল হতে দেখিনি, যেখানে শিক্ষা কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে এমন একটা ভারতবর্ষের স্বপ্ন নিয়েই তারা লড়াইয়ে সামিল হয়েছিলেন। ফলে আজকের দিনে আমরা মনে করি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে একটা নতুন দায়িত্ব, নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষ, এই দেশের সংবিধান, ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য, তাকে রক্ষা করবার জন্য সমস্ত দেশপ্রেমিক শক্তিকে একযোগে সামিল হতে হবে। সামনে লোকসভা নির্বাচন, আমরা মনে করি এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর লড়াই না, এই লড়াই হচ্ছে আমাদের ভারতবর্ষকে রক্ষা করার লড়াই, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধানকে রক্ষা করার লড়াই। এই লড়াইয়ে সমস্ত দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসার আমরা আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই দিনে বামপন্থী ছাত্র যুবরা আমরা শপথ গ্রহণ করতে চাই, দুর্যোগপূর্ণ যে আবহাওয়া ভারতবর্ষের রাজনীতিতে চলছে, এই আবহাওয়ার পরিবর্তন করে একটা নতুন সকাল যেন আমরা তৈরি করতে পারি, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের গ্যারান্টি থাকবে। যে স্বপ্ন নিয়ে ভগৎ সিংরা, রাজগুরু সুখদেবরা শহীদ হয়েছিলেন, এমন ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়েই আগামী দিনে আমরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব। এই আবেদন আপনাদের কাছে রেখে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব অমর রহে। भारतीय जनता पार्टी प्रदेश सभापति एवं यशस्वी वक्ता आदरणीय राजीव भट्टाचार्य महोदय, प्रदेश सह सभापति सुबल भौमिक महोदय एवं पृष्ठा प्रमुख इंचार्ज प्रदेश এখানে মঞ্চে আছেন এই জেলার সম্মানিত সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, এই মন্ডল সভাপতি চন্দ্রশেখর, আর উপস্থিত সমস্ত কাউন্সিলররা, সমস্ত নির্বাচিত প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, পৃষ্ঠা প্রমুখরা, মিডিয়ার বন্ধুরা, নির্বাচন লোকসভা প্রতি 5 বছরই একবার আসে, আর প্রতি 5 বছরই একজন ক্যান্ডিডেট হন। এবার আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে। বনমালীপুর লোকেরা আমাকে ভোট দিয়েছে, ওর ইতিহাস তৈরি করে বিধায়ক বানিয়ে মুখ্যমন্ত্রীও বানিয়েছে। এবার 30 বিধানসভার লোক আমাকে ভোট দেওয়ার সুযোগ হয়ে গেছে। সাংসদ আমি এখনো আছি, রাজ্যসভার সাংসদ, রাজ্যসভার সাংসদকে এমএলএ বলছে, লোকসভার সাংসদকে আওয়ামী দল। আর আমি ভাগ্যবান, 30 বিধানসভার ত্রিপুরার মানুষ এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, আর তাদের আশীর্বাদ পাওয়ার সুযোগ তো ভাগ্য আমার রয়েছে। বন্ধুরা, বনমালীপুরকে সবাই চেনে না, বনমালীপুর মানুষকে সবাই বোঝেও। আমাদের মধ্যে রাজীবদা আছেন, যখন 2023 নির্বাচনে রাজীবদা ভোটের পিছিয়ে মানে ট্রেনিং হচ্ছিল, তখন রাজীবদা আমাকে ফোন করেছিল। আমার কষ্ট হয়েছিল যে আমার প্রদেশ সভাপতি, আমি এত বলার কোনো বড়মালীপুর মানুষ ভোট দিল না, আর এমন একজন ভোট দিয়েছে সে বাড়ি থেকে বেরোয় না। আজকের এই জমায়েত বনমালীপুরের
সাংগঠনিক কাজকর্ম জনসভা, আজকের এই পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন বনমালীপুর ইতিহাসের এক নজির সৃষ্টি করেছে, রাজীবদাকে সন্তুষ্ট করেছে। আজকে আমি রাজীবদার চেহারা চিনি, আমি একসঙ্গে ওনার সঙ্গে কাজ করেছি। উনি ট্রেজারার ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন, আর তারপরে প্রদেশ সভাপতি হয়েছে। উনি আমাকে বারবার বলছেন, দাদা দেখুন আজকে বনমালীপুর দেখিয়ে দিয়েছে। যাই হোক, নির্বাচনে হার জিত হয়, কিন্তু বনমালীপুরের কার্যকর্তারা কোনদিন হারেন না। আজকের এই কার্যক্রম প্রমাণ। বন্ধুরা, পৃষ্ঠাপ্রমুখকে আজ একটা বড় দায়িত্ব দেব। কি দায়িত্ব? এই কংগ্রেস আর কমিউনিস্টের মিলি ভাগাত ক্যান্ডিডেট। বনমালীপুরের মানুষ ব্যবস্থিত মানুষ, সমৃদ্ধিশালী মানুষ, জাগরিত মানুষ। এমন একজন আমার সঙ্গে প্রার্থী দাঁড়িয়েছে, ডেমোক্রেসির কারণে মানতে হয়। কিন্তু আমারও কষ্ট হয় যে এমন একজন ব্যক্তি দাঁড়ালো যার কোন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিভাষা নেই। ত্রিপুরা সে 80 দাঙ্গা হয়েছে, উজান ময়দানের যে ঘটনা, জোট সরকারের সময়, আজকে রবীন্দ্রের সন্দেশকালীন ঘটনার মতোই। আর এই উজান ময়দানের ঘটনাকে সামনে রেখে কমিউনিস্ট পার্টি 93-তে সত্তায় আসার পর 25 বছর ক্রমাগত সরকার করেছে। বিচ্ছিন্ন মনো, শহীদ মিনার, কংগ্রেস সিপিএম এর হুমায় 24 থেকে 25 জন নেতৃত্বের প্রাণ হারা। ত্রিপুরাতে বহু মহিলাকে বলাৎকার করা হয়েছে, খুন করা হয়েছে। কিসের জন্য? ত্রিপুরার মানুষের মুক্তির জন্য, ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য, ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করার জন্য না। আজকে যে দাঁড়িয়েছে এর মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য, এর ব্যক্তিগত স্বার্থের কারণে বনমালীপুরের মানুষের ঘরে ঘরে যাওয়া, মানুষকে বলা সিপিএম কংগ্রেস কিসের জন্য করেছিলেন, কি কারণে বনমালীপুর কংগ্রেস করতেন বেশিরভাগ মানুষ। আমার সময় 2018-তে যে চক্রবর্তী প্রার্থী ছিল তার জামানত জব্দ হয়েছে, ঠিক আছে, কিন্তু 10,000-এর নিচে ভোট তো পেয়েছে। আর সেই মানুষগুলিকে জিজ্ঞাসা করা আজকের যে গোপালরা এখানে এমএলএ আছে, তারা আগেও উনি আমার আগে এমএলএ ছিলেন এখানে। বনমালীপুরের প্রতি ঘরে জিজ্ঞাসা করা
এই কংগ্রেস আর কমিউনিস্ট এরা কোনদিনই ত্রিপুরার মানুষের ভবিষ্যতের দিকে তাকাননি। কমিউনিস্ট বরাবর পার্টির দিকে তাকাতো, আর যারা কংগ্রেসের নেতৃত্ব করত তার 3-4 জন লোকের ব্যক্তি স্বার্থ, 3-4 জন লোকের ব্যক্তি স্বার্থ। কিন্তু বিপ্লবদের রাজীব ভট্টাচার্য, ডক্টর মানিক সাহা, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, জেপি নাড্ডাজি, আমরা ত্রিপুরার মহিলাদের সঙ্গে দাঁড়াই। ত্রিপুরার মহিলাদেরকে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন দিয়েছি। কমিউনিস্টরা কি দিয়েছে? কমিউনিস্টরা তো নারী সমিতি করাতো। এই নারী সমিতি করিয়ে কি দিয়েছে? আমাকে একটা বলতে পারবেন আমরা এটা দিয়েছি? কিছু না। তারপরে 33%-এর উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদেরকে এমপি এমএলএ বানানোর জন্য 2029 থেকে 33% রিজার্ভেশন এমপি এমএলএ মধ্যে থাকবে। যুবদের কমিউনিস্টরা কি দিয়েছে? এই ত্রিপুরা রাজ্যে আসার পর ও 2018 যখন মুখ্যমন্ত্রী হয়েছে, আমার সঙ্গে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ড্রাগস। আমি নেশামুক্ত ত্রিপুরার স্লোগান দিয়েছিলাম। বিপ্লবদের কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। কোন নেশাকার বাড়ি বলতে পারো না বিপ্লবদের সঙ্গে এসে বসতে পেরেছে। জানে অঞ্জনে হতে পারে, কিন্তু কোন মায়ের ছেলের লোকসান হোক, ট্যাবলেট খাও, নেশা করো, ইঞ্জেকশন লো, বিপ্লবদের মনে প্রাণে সেটা করেনি। কিন্তু কারা এনেছে এখানে ড্রাগস? কারা এনেছে ইয়াবা ট্যাবলেট ত্রিপুরাতে? কারা এনেছে ব্রাউন সুগার? আমরা ছোটবেলাতে শুনতাম না ত্রিপুরাতে ব্রাউন সুগার আর এই ড্রাগসের ব্যাপার। এই কমিউনিস্টের ক্যাডাররা এনেছে এখানে, এরাই ত্রিপুরাতে এনেছে। এরা ত্রিপুরার জনতাকে, ত্রিপুরার নজওয়ানকে তৃণমূলে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে। ড্রাগসের নজওয়ানরা থাকবে আর কমিউনিস্টরা লাগাতার রাজ করবে, এই ছিল কমিউনিস্টের মূল মন্ত্র। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মনে প্রাণে আমি ড্রাগস বিক্রি করার জন্য বহু প্রচেষ্টা করেছি। এই কমিউনিস্ট আর কংগ্রেস, একজন তো মন্ত্রী ছিলেন আমার সঙ্গে, উনি আমি সিএম থাকাকালীন আমাকে বলে তুমি এত কেন লাগছো নির্বাচনে? তুমি মানিক সরকারের মতো ভালো মানুষ হয়ে থাকো, আমরা কাশ্মীরে এডি করি কিছু তো না। আমি বলেছি আমাকে ত্রিপুরার মানুষ বিশ্বাস করে বসিয়েছে, বিপ্লব তক মর যায়গা, इसके साथ कॉम्प्रोमाइज नहीं करेगा। আজ মনে মনে করে মানুষের কাছে আমি, প্রতিটি পৃষ্ঠ প্রমুখের কাছে আমি নিবেদন করব, আপনারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, আমার কাছে এসে বলে দাদা বাড়িতে গেলে মানুষ বলে বিপ্লব বাবুর লইয়া বলেনি। বাড়িতে যাওয়ার পর বলে মানুষে বলে যে প্রার্থীকে নিয়ে আসুন, একবার প্রার্থীর সঙ্গে দেখবো, কথা বলবো। আমার ইচ্ছা বনমালী করে সবার কাছে যাওয়া, সবার বাড়ি একবার গিয়ে দেখি। বনমালী করে মানুষ আমাকে অনেক খাইয়েছে, প্রাণ ভরে ভালোবাসা আজও দেয়, আগেও দিত। রবিবারে যখন আমি চলে আসতাম তোর বাড়িতে, তখন যখন তোর বাড়ি হঠাৎ করে উঠতাম তো দেখতাম এইবারে থেকে ডাল নিয়ে আসতো, ওইবার থেকে সুস্থি হতাম, ওইবার থেকে কাতলা মাছ বিপ্লবকে খাওয়া। বনমালীপুর আমাকে অনেক কিছু দিয়েছে, আমি বহু কিছু দিতে পারিনি বনমালী। কিন্তু আমি আপনাদের কাছে একটা দায়িত্ব দিতে চাই, আমি ঘরে ঘরে বনমালীপুরে এই ইলেকশনে যেতে পারবো না, কিন্তু আমি
রোড শো করে বড়মারি করে মানুষের কাছে যাব। ওরা আপনাদের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সামনে দিয়ে যাব, মানুষের কাছে আশীর্বাদ চাইব, আমার চেহারাটাও দেখাবো, অন্যের চেহারাও দেখবো। দেখুন, চেহারা ভালো খারাপ কোনো কিছু না, পারসেপশন করে। দেখুন, সচিন তেন্ডুলকর সারা দুনিয়ার ব্যাটসম্যান, সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। উনি হিরো না, কিন্তু লম্বা মতো না, আমার চেয়ে অনেক ছোট। গুণের কারণে মানুষ পছন্দ করে, শারীরিক সৌন্দর্য বহুদিনের নয়। আপনার মধ্যে সেই গুণ ডেভেলপ করতে হবে। আমি আপনাদের কাছেও নিবেদন করব, যদি নরেন্দ্র রায় মোদীকে ভালো লেগে থাকে, তার কাজকর্ম ভালো লাগে, তো মোদীর মতো ব্যবহার করা, মোদীর মতো কাজ করা। কে কাজ করেনি, কে কাজ করবে, তার জন্য বসে না থাকা। যে যা বলো, সামনের দিকে এগিয়ে চলা। আর যেভাবে আমাকে ও কিছু বলেছে, এখানে কিছু বলেছে, আর পেছন দিকে যা, নিচের দিকে যা, সে কোনোদিনও প্রথম হতে পারে না। তার জন্য গণমায় করে প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে প্রথম হতে হবে, নাম্বার 1 হতে হবে। নাম্বার 1 হতে গেলে ডাইনে বামে পিছে না দেখা, সিধা সামনের দিকে নরেন্দ্র ভাই মোদীকে দেখা। পুরো সামনে অনলি নরেন্দ্র ভাই মোদীকে দেখা, আর পদ্মফুলকে দেখা, দেখবেন সবকিছু সঠিক হয়ে আসছে। তো বনমালীপুরের প্রত্যেকটি কার্যকর্তা, এই সমাজের যারা রয়েছে, এরা সবাই আজকে আমার সঙ্গে যদি শপথ নেয়, তো বনমালীপুরে বিরোধী পার্টির যে এমপি দাঁড়িয়েছে, সে 3000 নয়, এখান থেকে 2000 ভোট পাওয়া কঠিন হয়ে যাবে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে শুধু মোদীর জন্য আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ চাও। আর কংগ্রেস আর সিপিএম এর মিলিভাবে এই ধর্মবাদের রাজনীতি, এই বেইমানির রাজনীতি, তাদের এই রাজনীতির কারণে ত্রিপুরাতে আশিসের দাঙ্গা হয়েছিল। আর এই দাঙ্গাতে 1980 থেকে 2005 পর্যন্ত এই বনমালীপুরের মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে যখন আমরা আসামের দিকে যেতাম, বিনা এসকোর্ট যাওয়া যেত না। আজকে আমরা এমন রাস্তা তৈরি করেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা ধর্মনগর পৌঁছে যাই। কমিউনিস্ট আর কংগ্রেসের জন্য 80 টাকা হয়েছে। এটিএম কমিউনিস্টরা হি তৈরি করেছিল, এনএলএফটি কংগ্রেসীরাই তৈরি করেছিল, পরিমল শাহকে সিপিএমরাই খুন করেছিল। আর বনমালীপুরে যে এমএলএ, ওনার নাম কি, মধুসূদন শাহকে কমিউনিস্টরাই খুন করেছিল। বনমালীপুরের ইতিহাস, এই কমিউনিস্টরাই কংগ্রেসের এমএলএ কে খুন করে, আবার কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেলে কমিউনিস্টরা পতাকা নিয়ে কাজ শুরু করে। কি দিন এসছে ত্রিপুরাতে! মানে যখন বিজেপির দেখছে, নরেন্দ্র ভাই মোদী দেখছে, তো বাঘে মহিষে এক জায়গা জল খায়। একসময় কমিউনিস্ট দেখে বলতো, আমরা শক্তিশালী পার্টি, আমরা 32 বছর ত্রিপুরাতে রাজ করেছি, আমাদের কারণ দরকার নেই, আমরা 100 বছর রাজ করবো। বিজেপির রাজত্বের মাত্র 6 বছরের মধ্যে কমিউনিস্ট বাবু
ভাই বন্ধুরা, এই নির্বাচনে আমি সবাইকে নিবেদন করব যে প্রতি ঘরে ঘরে যাওয়া, বিপ্লব হয়ে যাওয়া, বিপ্লব হয়ে কে কে আমাদের হাত উঠাও, বিপ্লব হয়ে এদিকে তো দেখো, এদিকে দেখো, বিপ্লব হয়ে যাবেন, যাবেন, ভোট চাইবেন, আশীর্বাদ চাইবেন, সব ভোট আনতে পারবেন, সব বাড়িতে যাবেন, মোদীকে জেতাবেন। বন্ধুরা, যেখানেই যাবেন 19 এপ্রিল পর্যন্ত, যেখানেই যাবেন, যেখানেই বসবেন, শুধু নরেন্দ্র মোদী পদ্ম ফুল, শুধু নরেন্দ্র ভাই পদ্ম ফুল। দেখবেন আপনি মনে করে সব ভোট 19 তারিখ পদ্ম ফুলে চলে আসবে, সব ভোট পদ্ম ফুলে চলে আসবে। বন্ধুরা, অনেকদিন পর বড়মানে করে বলছি, আমি যে প্রার্থী হয়েছি ভাবেছি খুব খুশি। আচ্ছা, আমি যে প্রার্থী আমি যে প্রার্থী হয়েছি তাতে কে কে অখুশি আত্মল? জোশের সঙ্গে ঘোষ থাকতে হয়, না হলে ভালো জোশের সঙ্গে, জোশের সঙ্গে, জোশের সঙ্গে, জোশের সঙ্গে। আমি যে প্রার্থী হয়েছি কে কে অবশ্যই এত এবার জোশের সঙ্গে ঘোষ থাকবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মনে চায় জোশ উইথ ঘোষ। তার জন্য যাদের জোশ আছে তাদের কাছে ঘোষ থাকতে হবে মিত্র। তার জন্য আমি মাঝে মাঝে টেস্ট করি আর কি করবে। এবার আমি প্রার্থী হওয়াতে খুশি কে কে হয়েছে? খুশি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা, এই খুশিটা নিয়ে 19 তারিখ পর্যন্ত সবার বাড়ি বাড়ি যাওয়া, উৎসবের মহলে মানুষের কাছে ভোট চাওয়া, আশীর্বাদ চাওয়া। মানুষ ভোট দেবে আপনাদের। তবে আপনাদের চেহারা দেখলে যেমন মনে হইতেছে গোলাপ ফুল খুললে, দেখো কোনো মনে হইতেছে না এদিকে জানি আরো একটা দামি ফুল কি জানি আছে না, হ্যাঁ, অর্কিড বল, সব অর্কিড বড় করে, সব অর্কিড না, অর্কিড না গোলাপ, সব পদ্ম, কে পদ্ম? আচ্ছা, পদ্মই বেশি। ঠিক আছে, আমার গোয়াতে যেতেও একটা কার্যক্রম আছে, এমার্জেন্সি। আমার 5টার সময় কর্পোরেটরদের সঙ্গে বসার কথা ছিল, কিন্তু আমাকে যেতে হবে। তার জন্য রাজীব দল বক্তব্য দেয়নি। এবার খুশি আপনারা সবাই? খুশি মানে কাজ করা। ভারত মাতা কি, ভারত মাতা কি। অনেকে কয় না, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নাড্ডা কি, অমিত
আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের মাননীয় প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়কে। এখন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সামনে ভাষণ রাখবেন। আমরা যার কথা শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি, আমাদের রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সবাইকে নমস্কার। যত না খুলুমখা আজকের যে এখানে বিশাল আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যে সমাবেশ, যে র্যালি, সেই র্যালিকে সামনে রেখে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং আমাদের সামনে একটু আগে যিনি ওনার জ্বালাময়ী ভাষণ, এবং আমরা আগেও ওনার এই ভাষণ আমরা শুনেছি, সেই ভাষণ আমাদের সামনে উনি রেখেছেন আমাদের পশ্চিম আসনের লোকসভার যিনি মনোনীত প্রার্থী এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য, আমাদের সবার প্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রার্থী, গতকালই ঘোষণা হয়েছেন, ইত্যবসরে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 7 রামনগরের উপনির্বাচন হচ্ছে। আমাদের স্বর্গীয় সুন্দা সুরজিৎ দত্ত পরলোক গমন করেছেন, সেই জায়গায় উনাকে ভারতীয় জনতা পার্টির মনোনয়ন দিয়েছেন, এবং আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন যার নেতৃত্বে আজকের এই বিশাল জনসমাবেশ, আমাদের যুব মোর্চার সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়, এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন বিধায়কগণ এবং এমডিসিরা, এবং দলের বিভিন্ন স্তরের যারা বরিষ্ঠ পদাধিকারীগণ, এবং যারা এখানে উপস্থিত আছেন আমার যুব মোর্চার ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে আপনারা এইখানে আসার জন্য এবং বসে আছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেন যে আমাদের ভারতবর্ষের যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যার 65% হচ্ছে আমাদের যুব সম্প্রদায়। বারবার উনি এই কথাটা বলেন, এবং পৃথিবীর যে কোনো জায়গায় উনি যান যখন বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যুব শক্তি। এবং ত্রিপুরাতেও আজকে আপনারা যেভাবে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে থেকে আপনারা এখানে এসেছেন,
তা কিন্তু আজকে আপনারা প্রমাণিত করেছেন। আমি সত্যিই আনন্দিত আজকে এত বড় জনসমাবেশ যেখানে আমাদের যুব ভাই বোনেরা এখানে করেছেন। আমাদের সবচেয়ে বড় যে বিষয়, আমরা এতদিন ধরে রাজনীতি আমরা করে এসেছি, আমরা রাজনীতির ত্রিপুরার যে অবস্থা আমরা দেখেছি, সব সময় একটা রাজ্যের যে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখেছি। ইলেকশন আসলে তো কথাই নেই, আমরা অগ্নিসংযোগ দেখেছি। যারা বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের প্রাণনাশের কথা আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন। যারা বিধায়ক ছিল তাদেরও প্রাণনাশের কথা উনি বলেছেন। সারা ত্রিপুরাতে এইরকম একটা অবস্থা, অগ্নিসংযোগ, ধর্ষণ, এবং ইলেকশনের পর দেখা গেছে আমাদের যারা বিরোধী দলের যারা ফলোয়াররা ছিল ত্রিপুরা থেকে চলে যেতে হতো। কিন্তু আজকের কি পরিবেশ, আজকে ত্রিপুরার আইন শৃঙ্খলার কথা যদি আমি বলি, সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে গত বছর 5ম স্থানে ছিল, এবার 3য় স্থানে চলে এসছে। বন্ধুগণ, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের নীতির কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো দেশের এবং কোনো রাজ্যের কোনোদিন উন্নয়ন হয় না। আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষ থেকে মানুষ ত্রিপুরাতে আসতে চাইছে, ওরা ইনভেস্ট করতে চাইছে, এবং বিভিন্ন যারা আমাদের ইনভেস্টাররা এখানে এসছে, এর মধ্যে আমরা দেখেছি আমাদের জিডিপির যে মাত্রা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে এখানে। বন্ধুগণ, আমরা গত 22 তারিখ জানুয়ারির আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রাম মন্দিরে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময় হয়ে গেছে। আমরা গতকাল এখানে আস্তাবল মাঠে গেছি, গীতার পাঠ হয়েছে এই রাম মন্দিরে, যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটাকে সামনে রেখে। সো গীতাময়, আমি আরেক জায়গায় আজকে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করলো, আমি বললাম আগে রামময় হয়েছিল, এখন গীতাময় হয়ে গেছে, এবং আমাদের সেটার একমাত্র কৃতিত্ব যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর। আমরা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত এবং আমরা প্রতি করে সুশাসন, সেটা আমরা করেছিলাম। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা সমস্ত মানুষের কাছে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে মানুষের ঘরে ঘরে আমাদের পৌঁছাতে হবে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে, এবং আমাদের ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির গাড়ি এখানে পাঠিয়েছেন, সমস্ত ঘরে ঘরে, সমস্ত ডিসি থেকে আরম্ভ করে, জিপি থেকে আরম্ভ করে, মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে, নগর পঞ্চায়েত, সমস্ত জায়গায় সেই এলসিডির গাড়ি আপনারা দেখেছেন গেছে। এবং সেখানে কেন গেছেন উনি বলছেন যে অনেক জায়গার মধ্যে অনেকে জানে না যে কিভাবে বেনিফিশিয়ারি স্কিমগুলো তার লাভগুলো নেবে, তার জন্য তাদেরকে সচেতন করা। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেই কাজটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন আমরা প্রধানমন্ত্রীর 2022-এ ওনার 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম। সেখানেও একই আছে, প্রতিটা ঘরে ঘরে আমরা গেছি, সেখানে গিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে মৌলিক যে সুযোগ সুবিধাগুলো সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করেছি। আপনারা 2023-এ আপনারা দেখেছেন ত্রিপুরার ইতিহাসে এত সুন্দরভাবে নির্বাচন কোনো দিন ত্রিপুরার ইতিহাসে হয়নি। 2023-এ আমরা দেখিয়ে দিয়েছি যে কোন রকম গন্ডগোল ছাড়া, কোন রকম আইন শৃঙ্খলার অবনতি ছাড়া একটা ইলেকশন করা যায়, সেটা 2000 ইলেকশনের বিধানসভাতে আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমরা কি শুনতাম যে অশুভ যে জোট হয়েছে কংগ্রেস সিপিএম চলে আসছে। আমাদের সভাপতি প্রায়ই বলেন, উনি আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে আই ভোটতাসি উনি প্রায়ই বলেন। আমরাও সেটা শুনেছিলাম 2023-এর ইলেকশনের সময় যে চলে আসছে। আমাদের মধ্যে বহু লোক এর মধ্যে কনফিউজ করেছে, কিন্তু এত শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচন লড়ার পরে কি হলো লড়ার পরে সেই আমাদের জনসাধারণ, জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে।
এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। বন্ধুগণ, আপনারা এর মধ্যে আমাদের পরবর্তী সময়ে যখন আমাদের উপনির্বাচন হয় ধনপুর এবং আমাদের বক্সনগরে, সেখানেও আমরা জানি বক্সনগর জায়গায় সেখানে সব সময় আমরা দেখেছি এই কমিউনিস্টদের একটা ঘর ছিল সেখানে, কিন্তু সেখানে আমরা কি করলাম, সেখানে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যারা ওখানে লোক সংখ্যা সবচেয়ে বেশি ছিল, অনেকে বলেছেন সেখানে আমরা জিতবো না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস এই মন্ত্র নিয়ে যখন আমরা ওনাদের কাছে গেলাম, সেখানে 30,000-এরও ভোটে আমরা কিন্তু সেখানে জয়লাভ করলাম। শুধু তাই নয়, ওনাদের জামানত জব্দ করে দিয়েছে আমরা। যেখানে আমরা আমাদের আরেকটা কেন্দ্রে ধনপুরে গত ইলেকশনে আমরা মাত্র 3,500 ভোটে জিতেছি, সেখানে উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। এবং সেটা কি করে সম্ভব হলো? কারণ আমাদের যে নীতি, আমরা সবাই মানুষকে নিয়ে চলতে চাই, আমরা মারপিটে বিশ্বাস করি না। তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর এদের যে চিন্তাধারা, যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি, সেটা এতদিন ধরে চলে আসছিল। আমার দুঃখ হয়, খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে। কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সেই জিতন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন। এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে। সত্যি দুঃখ লাগে, এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে। এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, এটাও দেখে যেতে হবে। ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি, এটা কি হচ্ছে? আমি তো এটা ভাবতেই পারি না। সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের আমাদের বিপ্লব কুমার দেবজি, তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগই আমি দেখলাম, লাল ফ্ল্যাগ। আর কারণ উনার কোনো লোক নেই, পায়ের নিচে আর কোনো মাটি নেই। সত্যি করুণ অবস্থা, কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে। সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে। আমরা ঠিক সঠিক পথে আছি, ওরা বেঠিক পথে আছে। ওরা বলছে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, এত গেছে, এখন হচ্ছে ইন্ডি এয়ারলাইন্স তো শেষ। একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম। এরপরে কি হবে? একটা একটা করে সেই আয় অব্দি চলে আসবে যে আয় আমি আছি, আর কেউ নেই। আমার তো মনে হচ্ছে ওই যে শোলের যে একটা, আপনার জানি না এখানে আমার সব যুব ভাইয়েরা আছেন, ওনারা দেখেছেন কিনা শোলে যে সিনেমাটা, আসরানি বলছিল যে ওর কাছে খবর গেছে পিস্তল আ চুকা হয়। এই খবর পেয়ে ও সমস্ত তার যে সেই জেলের সমস্ত সন্ত্রীরা নিয়ে চলে গেছে, বলছে হল্ট, আধা ডাইনে আধা বায়ে और বাকি মেরা সাথ হাও। তো পিছে তাকিয়ে দেখে আর ওর সাথে আর কেউ নেই। তো এদের অবস্থাটা হয়েছে এইরকম। এখন ওরা মাঝখানে বলছে যে তিপ্রা মথার সাথে আমরা কেন অ্যালায়েন্স করলাম। তোমরা যখন তিপ্রা মথার সাথে বসে বসে কত রকম গল্প, কত হাসি, হট্ট হাসি, কি মজা করে কথাবার্তা আমরা দেখতাম ওদের সেই, আর দেরি না করে সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফটো দিত, এইবার দেখিয়ে দেব কিভাবে ইলেকশন হবে। কিন্তু ওই যে গোবর শিয়ালের গল্পটা, আঙুর ফল টক, সেটা হয়েছে। এখন মাথাকে বকাবকি করছে ওরা। তো এই তো হচ্ছে এদের রাজনীতি। যখন যেটা সম্ভব, যেটা হয় তবেই ভালো, না হলে খারাপ। এই রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি সঠিক পথে চলছে। আমাদের সাথে IPFT ছিল আগে, এখন আমাদের সাথে চলে এসছে তিপ্রামতা। বুঝে গেছে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া এই দেশ কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। বন্ধুগণ, খালি একটা দিন, আপনারা চিন্তা করুন, একটা দিন আপনারা সেই 2014 আগে ভারতবর্ষের কি অবস্থাটা ছিল। এই দেশ টিকবে কি টিকবে না একবার ভাবুন আপনারা। কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় সবকিছু স্মরণ থাকে না। 2014 আগে এমন অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না। আমাদের
সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত। আর কথায় কথায় তো সেই চাইনিজরা আমাদের চোখ রাঙাতো। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর সেই সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক যখন করলো, তখন কিন্তু দেখা গেল আর ওদের পাত্তা নেই। আর সে ডোকালামের যখন কাহিনী আপনারা সবাই জানেন, চীন আর সাহসও পায় না। আমরা প্রতিরক্ষার দিক দিয়ে হোক, আমাদের আর্থিক দিক দিয়ে হোক, দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এক শক্তিশালী দেশ ভারতবর্ষ হয়েছে। আপনারা সবাই জানেন সেই কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বলছেন যে ভাই, পলিটিক্স করার জন্য বেশি পলিটিক্স করতে হয় না। আমরা সিপিএম এর ভাইদের আগে দেখতাম সে কুচা ধারী আর একটা ব্যাগ ঝুলিয়ে আসতো। আমরা অর্থাৎ না জানি কি জানে, কি তাত্ত্বিক বিষয় জানে, আসলে কিচ্ছু জানে না। এখন তো সেই ব্যাগ থেকে বিড়াল বেরিয়ে এসছে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীজি এখন ওদের মানে ছাই দিয়ে দিয়েছে ওদেরকে। এখন এই জায়গায় চলবে না। প্রধানমন্ত্রীজি মানেই G20। আমরা সবাই জানি G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। কেউ মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা কোনোদিন দেখিনি যে পায়ে ধরে নমস্কার করতে চায়, মিস্টার বস বলে উনাকে উল্লেখ করেন। সেই দেশের আমাদের আজকে আমরা নাগরিক। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় 18 কোটি আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের মেম্বার। ভাবা যায় কোনোদিন ত্রিপুরাতে যখন আমাকে বিপ্লবজি যখন দায়িত্ব দিল যে আপনাকে এই মেম্বারশিপ ড্রাইভ দিতে হবে, প্রথমে ছিল 1,24,000। সেই জায়গায় উনি আমাকে জিজ্ঞেস করলেন কত আপনার টার্গেট। আমি বললাম 3 লাখ। বলে সম্ভব হবে? সবাই আমরা মিলে সেখানে 7 লাখ আমরা মেম্বার আমরা করেছি। বন্ধুগণ, আমাদের আজকের এখানে মোর্চা আমাদের 7টা মোর্চা। খালি একটা মোর্চার এই খালি যে অবস্থা আজকে আগরতলা শহরে যেভাবে কাঁপিয়ে আপনারা এসছেন, আমি চিন্তা করছি বাকি মোর্চাগুলো যখন আসবে কি অবস্থাটা হবে। এদের দেখা যাবে কি দেখা যাবে না, খুব চিন্তিত। মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয়। যেটা বলা হচ্ছে যে আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা শুধু রাজনীতি না, আমরা চাই সব মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন। আমাদের এখানে ত্রিপুরাতে আপনারা জানেন আমাদের 33টা বিভিন্নভাবে আমরা 33টা আমাদের নানা রকম যে স্কিম আছে তার মাধ্যমে নাম আছে, সেই নামে আমরা 33টা পদ্ধতিতে আমরা যে ভাতা দেই, সেই ভাতার প্রায় 2000 টাকা করে আমরা যেটা দিচ্ছি, প্রায় 4.1 লক্ষ লোককে দিচ্ছি। আমি যখন বাইরে যাই তখন অনেকে জিজ্ঞেস করেন, আমাদের 700 টাকা ছিল, তারপরে সেটা 1000 হয়েছে। 1000 থেকে আমরা 2000 করেছি। সেই 2000 দেওয়ার ভারতবর্ষের আর কোথাও এই ধরনের ভাতা কোথাও দেওয়া হয় না। সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটির সরকার, এখন মোথা একসাথে মিলে এই সরকার, সেটা আমরা সম্ভব করছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ত্রিপুরাতে 33% আমরা মহিলাদের সংরক্ষণ করেছি। মহিলাদের কথা অনেক কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, কিন্তু সত্যিকারের অর্থে আমরা 33% ভারতীয় জনতা পার্টির সরকার এসে সেটা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বিল পাস করেছেন যে পার্লামেন্ট এবং বিধানসভার মধ্যে 33% মহিলা সংরক্ষণ থাকবে। এটা আর কে ভেবেছিল? এটা অনেক গল্প হতো, অনেকে এই ধরনের কথা বলতো, কিন্তু আসলে কাজের কাজ কিছু বলে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন সেটাই করেন। আমরা প্রায়শ বিভিন্ন জায়গায় যাই, আমরা বলছি কাজের নিরিখে আমরা মানুষের কাছে এসেছি। আমরা বারবার বলছি মানুষের ঘরে ঘরে যাব, সেখানে ঘরে গিয়ে তার সম্পর্ক স্থাপন করব, সম্পর্কের সাথে সমর্থন আমরা নেব। সেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের এই ভারতবর্ষ 5 ট্রিলিয়ন যে অবস্থা, সেই 5 ট্রিলিয়ন অর্থনৈতিক অবস্থা আমাদের দাঁড়া করাতে হবে। একটা ভঙ্গুর অবস্থা ছিল, 10-12 কন্ডিশনে অবস্থা ছিল, সেখান থেকে এখন 5 আমাদের 5 ট্রিলিয়নের মধ্যে চলে এসে। তো অর্থনৈতিক অবস্থা, প্রতিরক্ষার দিক দিয়ে আমাদের অনেক বেশি স্ট্রং হয়েছে। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা সরকার যখন আমরা দিয়েছি প্রথমে 3%, ভারতীয় জনতা পার্টি যখন আসে 3% আমরা দিয়েছি।
3%-এর পরে আমরা আরো 5% দিলাম, 5%-এর পরে এখন কি দিলাম আমরা 25% আমরা দিয়ে দিয়েছি সরকারি কর্মচারীদের। কোনোদিন কেউ ভাবেনি, আপনারা দেখেছেন 5% আমরা যে এইবার বাড়িয়েছি, প্রায় 500 কোটি টাকার জন্য আমাদের যে বাজেট আছে তার থেকে আমাদের দিতে হবে, সাহস কেউ করেনি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আরেকটা কথা আমি না বললে নাই হয়, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা যখন উনি সেটা বললেন তখন সারা পৃথিবীর মধ্যে সবাই বলছিল যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা কি করে সম্ভব হবে, প্রতি ফ্যামিলিতে 5 লক্ষ টাকা করে দেওয়া, সেটা উনি শুরু করেছেন। কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে যারা যে ক্রাইটেরিয়া আছে প্রায় 13 লক্ষ লোকের মধ্যে আমরা সেই আমাদের যে টার্গেট আমরা সেটা দিয়েছি, কিন্তু বাকি লোক কোথায় যাবে তার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করলাম, এবং সেটাও একই যাচ্ছে 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে আমরা দিচ্ছি, এবং সেটাও আমরা শুরু করে দিয়েছি। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলি, ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো রাজ্যের তুলনায় ফার বেটার। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি আগে কি অবস্থা ছিল। 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করেছে, এখানে ডেন্টাল কলেজ আমরা করেছি, এখানে বিএসসি নার্সিং কলেজ আমরা এখানে করেছি, আরো মেডিকেল কলেজ এখানে আসছে। ওনাদেরকে আমরা বলেছি যদি প্রপারলি আপনারা আসেন তাহলে নিশ্চয়ই আমরা দেখব। এখানে আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আর্যভট্ট ইউনিভার্সিটি আছে। একটা হাব, এডুকেশন হাব আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। জিবিতে আমরা জানি, আমি যখন জিবিতে গেছি সেখানে মানুষ মাটিতে শুতো, আমি বললাম না এটা হবে না, আপনি শয্যা সংখ্যা বাড়ান। সেখানে এখন দ্বিগুণ শয্যা সংখ্যা সেখানে আমরা বাড়িয়েছি। আমরা চাই যে সমস্ত মানুষকে নিয়ে প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তাধারায় আমরা চলি। এখানে ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও আমরা করেছি, মা ত্রিপুরী সুন্দরী ইউনিভার্সিটি সেটাও এখানে শুরু হয়ে গেছে। আমাদের সরকার এতদিন ধরে আমরা দেখতাম যে যারা জনজাতিদের নিয়ে অনেক মানে সেই ক্রোকোডাইল টিয়ার আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর সেই ব্লু রিয়ান শরণার্থীদের যে কোয়াড্রিপার্টাইট যে আমাদের সমাধান আমরা করেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেটা কিন্তু একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেটা করেছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন যে যদি আমরা এডুকেশন পলিসি প্রপারলি না করি তাহলে আমাদের দেশ, আমাদের যে যুব ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের সঠিক পথে আমরা যেতে পারবো না। আমরা প্রধানমন্ত্রীজি বারবার বলেন রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই উনার যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে আমরা চলি। বন্ধুগণ, এখানে অনেক আমার বোনেরা আছেন, মেয়েরাও আছেন। এসএইচজি গ্রুপ সবচেয়ে সাকসেসফুল আমাদের এখানে। আগে মাত্র 4000 এখানে এসএইচজি গ্রুপ ছিল, সেই জায়গায় এখন 56,000 আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে এখানে। বন্ধুগণ, আমরা এর মধ্যে এইবারের বাজেটে আমরা ঠিক করেছি যারা এখানে বোনেরা আছেন, মহিলারা আছেন, পিঙ্ক টয়লেট আমরা দেওয়ার চিন্তা এবারের বাজেটে আমরা ঠিক করেছি, যেন দূর থেকে দেখলে বোঝা যায় যে না এই টয়লেট শুধুমাত্র মহিলাদের জন্য। আমরা ই ক্যাবিনেট আমরা শুরু করেছি, যেটা কোনোদিন কেউ ভাবেনি। আমাদের মন্ত্রী বাহাদুররা যখন যায় এখন কিন্তু সেই কাগজের বান্ডিল নিয়ে ঢুকে না, ই ক্যাবিনেটের মাধ্যমে সেখানে সমস্ত কাজকর্ম হয়। আমাদের ই স্টেট হয়ে গেছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে, এস সাব ডিভিশনাল সেখানেও সাব ডিভিশনাল অফিস হয়ে গেছে, ব্লক পর্যন্ত। আমরা চাইছি যে ট্রান্সফর্ম যাতে করে ভালো করে কাজ করা যায়, মানে তাড়াতাড়ি। আজকে আমাদের এই ভোট 5 ভোট এখন 9 শক্তি কেন্দ্রের মাধ্যমে আজকে এই ভোটের মাধ্যমে একটা যোগদান সভা। যারা আজকে আমাদের সঙ্গে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমরা মোদীজির তরফ থেকে, মানসিকতার তরফ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সভার সভাপতি যিনি ভোট প্রেসিডেন্ট, এই সভার সভাপতি এবং সভার মেম্বার
আমার সমস্ত আমার কার্যকর্তা, প্রিয় কার্যকর্তা, এই কৃষ্ণপুর আমি কেন আমি বিজেপিকে ভোট দেব মনের মধ্যে প্রশ্ন করব। আমি সিপিএমকে কেন ভোট দেব না? আমরা সবাই শিক্ষিত মানুষ, সবাই ম্যাচুর মানুষ। আমি বিজেপিকে কেন ভোট দেবো, সিপিএমকে কেন ভোট দেবো না, এটা মনের মধ্যে একটা প্রশ্ন করব। কিছু করবো আমরা এই কৃষ্ণপুরের মধ্যে, সারা ত্রিপুরার মধ্যে এই কৃষ্ণপুরের মানুষ সবচেয়ে গরিব, গরিব বলতে সবচেয়ে গরিব। আজকে 70-75 বছর হয়েছে আমাদের ভারত স্বাধীন হওয়ার পর। এক লাগাতার সিপিএম 35 বছর করছে। এখান থেকে খননগরের মিনিস্টার হয়েছে, সৈকতের মিনিস্টার। বিজেপি এসেছে মাত্র 6 বছর হয়েছে আমাদের। 35 বছর, 6 বছর, আর এর আগে ছিল কংগ্রেস। আমাদের সরকার এসেছে মাত্র 6 বছর হয়েছে। 6 বছরের মধ্যে অনেক কিছু পেয়েছেন, 6 বছরের মধ্যে অনেক কিছু পেয়েছেন। 35 বছর, 70 বছরের সঙ্গে 35 বছর আমরা হিসাব করি। আমাদের সরকার দিদি কোথায় বন্ধ হয়েছে এখানে 460 6 বছর আগে কোথায় বলা আসতো পঞ্চায়েতে 4টা 5টা, এখন কয়টা বলে 100-150 বলে। কত ডিফারেন্স! আগে সরকার ছিল, এখন সরকার। শুধু দুনিয়ার মতো মানুষ শুধু চিল্লাই পাগলের মতো, শুধু দিতে হবে, দিতে হবে, দিতে হবে, শুধু মানুষকে পাগল বানাই। একটা জিনিস পাইতে গেলে পুরো আন্দোলন করা লাগে, একটা কিছু করতে গেলে আন্দোলন, শুধু কেবল আন্দোলন, আন্দোলন, আন্দোলন। সিপিএমের আন্দোলন শেষ না, কিন্তু গরিবে গরিব বানাইছে। এই কৃষ্ণপুরের মানুষ সব নানা রিক্সা চালা, নানা টমটম চালা, নানা লাকড়ি কাটে, এই তো কৃষ্ণপুরের মানুষ। এখানে তো কোটি কোটি লোক যায়, 4-5 বিল্ডিং দেখি আমরা এই কৃষ্ণপুরের মধ্যে সব করি। কেন করে দিয়েছে? কারণ সিপিএম চলে। অশিক্ষিত যদি না করে, গরিব যদি না করে, সিপিএমের লাইনের মধ্যে কারণ দেখো। ধনী হলে তো তোমার কথা শুনতো না, ধনী বানাতো না, আর না খাওয়াও মাত্র কথা। আর শিক্ষিত হতো না, শিক্ষিত হলে বুঝবো, সমাজকে বুঝাইবো, শিক্ষিত করাইবো। তার জন্য অশিক্ষিত করাইছে, সারা বছর অশিক্ষিত করাইছে। আর পিছনে পিছনে এই ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ করছে না। এই সিপিএম আমাদেরকে অনেক অনেক কিছু শোষণ, বঞ্চিত, লাঞ্ছিত বোধ করেছে। এই সিপিএম এই নতুন বাজার বড় কতজন 16 জন কে ছিল? সিপিএম সভা ছিল, খবরের ছিল। আমরা তাদেরকে প্রতিবাদ রাখি। হ্যাঁ, যে সিপিএম কারবার ভাই শেষ, কারবার ছেলে শেষ, কারবার মা শেষ, কারবার স্ত্রী শেষ। এই সিপিএম কত কিছু করেছে। এই লোকটা মহানের 2000 টাকা কতজন খুন হয়েছে, 80 টাকা কতজন খুন হয়েছে, তাদেরকে আমরা খুন দেব। আর আমরা মনে করব বিজেপি আমরা চাই
আমরা চিল্লাই কম কাজ করে দিয়েছি। আমরা এত এত ভোট দিছি, কারো আন্দোলন করতে হবে না, হয়েছে কারো আন্দোলন করতে হয়েছে, গড় দিতে হবে, জিতে হবে, হয়েছে একটা আন্দোলন নাই, একটা আন্দোলন নাই। সবাই আয়ুষ্মান কার্ড করে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা এই কার্ডটা করে 5 লাখ টাকা মনে করেন যাচ্ছে আমাদের টাকা সবাই করে এটা এই আরোগ্য যোজনা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা কার্ড কোন সময় মুখ্য কেউ করেন না, এটা কার্ড বানান সবার জন্য। কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, কি আইপি, কি মাথা, সবার জন্য বানিয়েছে, সবার জন্য, কোন ভেদাভেদ নেই। তার জন্য আমি ধন্যবাদ করি মোদীজিকে, তার জন্য আমি ধন্যবাদ করি মুখ্যমন্ত্রীজিকে, বালিসাজিকে, আমাদেরকে এত দিয়েছে। এই যে স্কিমটা দিয়েছে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা সবার জন্য, এটা কাজ সবাই করে, সবাই করে নিতে হসপিটালে যান, সবাই করে নিতে এই মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা করে। যারা আয়ুষ্মান কার্ড পেয়েছে পাইনি তারা করে ভোট, যারা ভোট পেয়েছে, যারা ভোট পাননি সবাই পাবে, সবার ব্যবস্থা হবে। মোদীজি আছে মানে গ্যারান্টি আছে, মোদীজি আছে মানে সিকিউরিটি আছে, মোদীজি আছে মানে সবার ব্যবস্থা আছে। শান্তিতে থাকতেছে না কৃষকের মধ্যে। আমি কথা দিয়েছি এই পুরাণ কথা আমি কেন করবো, মানে করবই করবো, কর্মই করবো, খানা কর্মই করবো। এই পুরাণ বাজার আমি খানা করবো। আমরা কত আন্দোলন করেছি এগুলো খানার জন্য। মুখ্যমন্ত্রী এই সময় মন্ত্রী ছিল করে নেই, আমি করে দেবো, কথা দিয়েছি আমি গত ইলেকশনে আগে কথা দিয়েছি, এখন আমি বলছি এখন আমি খারাপ করবো করবো, সবার জন্য সুরক্ষা ব্যবস্থা করবো। সিপিএম বাইরের সঙ্গে বাইরের ঝগড়া লাগাও, স্বামী স্ত্রীর ঝগড়া লাগাও, পাহাড়ি জঙ্গলের ঝগড়া লাগাও। আগে আমরা 80 সনের আগে আমরা এই জায়গাটা কত আমরা বলে যাইতো, আমরা খুলে রইতাম, ছোট ছোট আমরা খুলে রইতাম। এই কৃষকের মানুষ মহারাষ্ট্র যাইতো, আমরা সিনেমা দেখতাম, তেলেগুড়াতে সারা রাত আমরা এই হাইটে সারা যাইতাম বাড়িতে, কোনো ধর্ম ছিল না, ছিল পাহাড়ি আমাদের শাড়ি হইতো, বিয়ে হইতো, নিমন্ত্রণ হইতো, সবাই করে যাইতো। এই সিকিম আসার পরে পাহাড়ি বাঙালি বাংলা লাগাই 80 সনের বাংলা, 2000 বাংলা, এই মুসলমানের বাংলা কে করছে? এটা সিপিএম করছে। এই সিপিএম এর নেতারা তাদের গাড়ি দিয়ে এই শহর থেকে এই বন্ধু নিয়ে এই উত্তর মহাদেবপুর সাপ্লাই দিত। আমরা জানেন এই অবমান করা, এই রামফল, এই বন্ধু দিত, এই লাখো চক্রবর্তী বন্ধুকে আর এই জঙ্গলে পাওয়া যায়, এর উগ্রপন্থীর দেশকে জঙ্গলে পাওয়া যায় না, এটা আগরতলা পাওয়া যায়, কাপড় আগরতলা পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায় না। এই কাপড় উগ্রপন্থীর দেশ, এই বন্ধু রাইফেল গুলকি সব আগরতলা কিনা। বাঙালি বলো, বাঙালি খেলাও, আমরা তো বলি না, আমরা তো বলি না বাঙালি খেলাও, বাঙালি খেলাও, বাঙালি বানাও, আমরা তো বলি না। আমরা বিজেপি কোনদিন বলি না। আমরা চাই শান্তি, সম্প্রীতি, ভাই ভাই। তাই আমরা আসন্ন লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী কৃতি সিং দেববর্মা মহিলা, উনিকে শক্তিশালী ভোট, এই 636 টাকা কত আছে ভোট, সব ভোট আমরা কৃতি সিং দেববর্মাকে ভোট দিলাম। শক্তিশালী করবেন, মোদীজির হাতকে শক্তিশালী করবেন, আমাদের এই কৃষককে আরো উন্নতি করার জন্য শক্তিশালী করবেন। আগামী দিন এই একটি
কৃপা, শ্রেষ্ঠ কৃপা, এক কৃপা কৃষ্ণ শ্রেষ্ঠ কৃষ্ণ প্রদান করতে চাই। শুধু আমাকে সাহায্য করবো না। 35 বছরের যে সিস্টেম করতে পারলে আমি 5 বছর করে দেখাবো। শুধু আমাকে সাহায্য করবো, শুধু আমাকে সাহায্য করবো। আমরা যে সিস্টেম 35 বছর করতে পারে না, আমি 5 বছর করে দেখাবো, বিকাশ দেবো। শুধু আমাকে সাহায্য করবো। তাই যিনি প্রার্থী, পূর্ব মেদিনীপুর প্রার্থী প্রীতি সিং দেববর্মা, উনিকে বিপুল রূপে জয়যুক্ত করবেন। যারা মহিলারা, আমাদের সরকার মহিলাদের জন্য সংরক্ষণ 33% সংরক্ষণ, মহিলাদেরকে আমরা ইজ্জত দিয়েছি, মহিলাদের জন্য আমরা সম্মান করেছি। তার জন্য আজকে যারা মহিলা আমরা সবাই, আমাদের সেফ সিকিউরিটি আছে, তার জন্য আমরা মোদীজিকে চাই। সেফ সিকিউরিটি যদি না থাকে, আমরা যদি সিকিউরিটি যদি না থাকে, 10 তলার বিল্ডিং এর নিচে যদি ঘুমায়, ঘুম যাইব, কোন সময় কি আইব, গর্ভবতী আইব, কি আইব, আমাদের মায়ের ফলাই দেওয়া যাইব, বাপ ফলাই দেওয়া যাইব, মা ফলাই দিয়ে, সিকিউরিটি যদি না থাকে হইব। হ্যাঁ, তার জন্য মোদীজিকে সিকিউরিটি, মোদীজিকে রাখো। মোদীজি আসলে কোনো কিছুই নাই, মোদী শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। মোদীজি আমাদের জন্য সবকিছু ব্যবস্থা করবে। আগামী দিন এই 5 নম্বর বুথের মধ্যে আপনারা শ্রেষ্ঠ ভোট করবেন, ঘরে ঘরে যাবেন, সবাই বুঝাইবেন। এখনো যারা সিপিএম আছে তাদেরকে বুঝাইবেন যে আমাদের এই যে সরকার কি করছে, বুঝাইবেন। আগামী দিন যারা ঘর পাইবে তারা ঘর পাবে, বাতা হলে বাতা হবে, সবকিছু ব্যবস্থা হবে। রাস্তা হলে রাস্তা হবে, জল হলে জলে ব্যবস্থা হবে। ইলেকশনের পরে কোটি কোটি, এই যে কারেন্টের কোটি, মামলা কোটি দেওয়া হবে, ঘরে ঘরে সব ব্যবস্থা হবে। তার জন্য আমরা সবাই আসুন। আর এই কংগ্রেস আর সিপিএম আমাদের জন্য অনেক কিছু করেছে। জুটে আমরা দেখছেন, কংগ্রেস আমরা দেখছেন, সব দেখছেন, আমরা অভিজ্ঞতা আছে। তার জন্য এই বিজেপি মানে মানুষের জন্য কাজ করা, সমাজের পরিবর্তন করা, আমাদের জন্য কাজ করা। আমরা চাই মোদীজি 12 বছর প্রধানমন্ত্রী হবে, 3য়বারের জন্য। শুধু সময়ের অপেক্ষা। শুরু করেন। এই যে কংগ্রেসের বলছে, কংগ্রেসের লিডার, অপোজিশন লিডার কংগ্রেসের, ওই বলছে সংসদে ইট পাট 400 পাট, ওই বলছে, কংগ্রেসের বলছে, মানে এইবার বলছে 400 পারবো। ফের একবার মোদী সরকার, মোদী সরকার আমাদের এবার নিশ্চিন্ত, আমরা নিশ্চিত থাকবো, নিশ্চিত থাকবো। মোদী সরকার শুধু সময়ের অপেক্ষা। জিতেন বাবু তো কোনো কথা বলছে, জিতেন বাবুটা কোনো কথা বলছে, আমাদের আমলরা গুন্ডাগিরি করে, আমাদের এই বিজেপির আমলে কোনো গুন্ডাগিরি নাই। আমরা চাই ভালোবাসা, প্রেম, সবার সঙ্গে প্রেম ভালোবাসা। আমরা গুন্ডাগিরি করি না, গুন্ডাগিরি করে সিপিএম। সিপিএম মানে লাল, লাল মানে ডেঞ্জার, লাল জানেন তো লাল। আমরা ট্রেন দাঁড়িয়ে শুধু লাল খুলে কাটতে দেয়, ট্রেন দাঁড়া যাবো। লাল মানে ডেঞ্জার, লাল মানে ডেঞ্জার। কাছি কাছি, কাছি মানে গলা কাটো, গলা কাটে। হাতরা মানে বাড়িয়ে দাও, ঠিক আছে? আমরা বহুত বলা আছে, সব বই পড়াইছে আমাদের, বই বই বই। এখন আমরা এই বই থাকতে চাই না। আমরা সবাই শিক্ষিত হতে চাই, আমরা সবাই ধনী হতে চাই, লাখপতি দিদি হতে চাই, কোটিপতি দিদি হতে চাই। মোদীজি বলছে লাখপতি নেই, লাখপতি শুনে হবে, করোড়পতি গ্রহণ করে না, দিদি করোড়পতি। ড্রোন দিদি রাখবে, ড্রোন দিদি, আমাদের কাছে ড্রোন থাকবে। এই কৃষক করার মতো সবাই কৃষক, কেউ বা কার্পেট করে, কেউ বা জিনা করে, ঠিক না? একটা নিয়ে তারপরে এই স্টেপ করতে কখন লাগে
একদিকে যাবো একদিকে যাবো শেষ 10 মিনিট শেষ এই 3 মিনিট আগে আমাদের কাছে তো মোদীজি বাবা আমাদের জন্য চিন্তা করে না মোদীজি বাবা তো আমাদের জন্য চিন্তা করে আমি যদি সাইকেলে যাই আমি যদি গাড়ি যাই সাইকেলে আগে যাবো না গাড়ি আগে যাবো গাড়ি আগে যাবো না মানুষের যে করে এটা করে ঠিক আছে কিন্তু যে জায়গায় 10 মিনিট পরে মানুষের জন্য 2 ঘন্টা লাগে তার জন্য দ্রুম আসতেছে দ্রুম মানে আমরা মনে নাই এই দ্রুমের মধ্যে কীটনাশক আমাদের কাছে বিমুখ করে থাকবো সার দিব কীটনাশক দিব সব দিব তাই মোদীজি আমাদের জন্য চিন্তা করে মহিলাদের জন্য চিন্তা করে আজকে প্রধান মহিলা 31% সংরক্ষণ এই মহিলা যারা পুরুষ হতে পারত না কিন্তু শিক্ষকেরা বলতো সংরক্ষণ কিছু সিস্টেম নাই সংরক্ষণ সিস্টেম নাই আমাদের এই বিধানসভার মধ্যে মহিলার সংখ্যা এখন কমসে কম 10-12 আছে আমাদের বিজেপির মহিলা সংখ্যা এমএলএ শিক্ষকেরা বলে একজন ছিল একজন এমএলএ ছিল একজন তাই আমরা মহিলাদেরকে সম্মান করি মহিলাদেরকে ইজ্জত করি সিপিএম তুলসী গাছ লাগাবে না অনেক সময় করছে তুলসী গাছ আমরা লাগাবে না তুলসী আমরা পূজা করি হরিনাম তুলসী আমরা পূজা করি ধরতে না আমরা অনেক সময় বলছে তুলসী গাছ লাগাও না মরিচ গাছ লাগাও বেগুন গাছ লাগাও আমরা ওই তুলসীও লাগাবো মরিচও লাগাবো সিপিএম প্রোগ্রাম বিশ্বাস করে না সিপিএম এর যদি কোনো নেতা যদি বাবা মারা যায় হে স্বার্থ করে না কামাই না খেয়াল করেন দাদা সিপিএম করে না কয়েক ভগবান নাই নাস্তিক ভগবান আছে না মানলে ভগবান না মানলে ভগবান নাই ঠিকই আমাদের ভগবানের দেখি আমরা যদি শ্রদ্ধা করে আমরা ভগবান মনে করে ভগবানের ভগবান আই না আমরা ভগবানের মানি কিন্তু সিপিএম ভগবান মানে না এটা আমাদের সিপিএম সে সিপিএম আমাদেরকে শোষণ করে যে সিপিএম আমাদের কুসংস্কার করে যে আমরা কর্মচারী সিপিএম হ্যাঁ যে পার্টি আমাদের ইজ্জত করে সম্মান করে দেশের সম্মান করে আমরা নেতাজি সুভাষ মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে সবাইকে মানে ভারতবর্ষের যারা লিডার মহিনী সিং তাদেরকে মানে আমরা কিন্তু সিপিএমকে মহিনী সিং মানে তাদের ওই রেল ঠিক করে দিয়ে এই মানে তারা ঠিক আছে আমরা বাদ করে না আর অন্য টাকা বাদ করে ঠিক আছে আমরা বাদ করবো না অন্য টাকা বাদ করবো ওই চিরার কি রেলের বাদ করবো তারা কালমাস রেলিং তারা বাদ আর আমরা যেখানে এই নেতাজি সুভাষ আছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে স্বামী বিবেকানন্দ আছে তাদেরকে মানে না তাদেরকে ভোট বলে আমরা বলি আমাদের দেশ আমাদের যে মুনি ঋষি আমরা মানি ভগবান মানি সিপিএম মানে না তার জন্য এই সময় আজ এসেছে আমাদের কাছে এই ভোটের সময় এসেছে তাদেরকে বিসর্জন করবে সময়ের মতো সময় শিক্ষা দিবে আর আজকে তার বেলা সিপিএম এসটি যে রিজার্ভশিপ করে আছে না আমাদের বিধানসভার মধ্যে 20টা সিট আছে 20টা সিট আছে রিজার্ভ আগে সিপিএম মনে করতে তাদের পার্টির সভাপতি এই 20টা সিট তাদের একটা সিট পায় রিজার্ভ সিট একটা পায় না 20টা সিট একটা সিট পায় না সিপিএম একটা সিট পায় না কারণ ট্রাইবাল এখন শিক্ষিত হয়েছে ট্রাইবাল এখন আন্দোলন করে না ওরা লেখি করে দেখুন আপনারা আগে তো লেখি করতো
মানুষের মধ্যে দাঁড়ানোর মতো সাহস পেয়ে গেছে জিতেন চৌধুরী, যিনি এখন সিপিএম এর লিডার, সাপুরে দাঁড়াইতে গিয়ে এটাও যদি মহাজনের ক্যান্ডিডেট দিতে হবে, এটাও ক্যান্ডিডেট মাইক্রো বলো। আর আমি 50 বছর মধ্যে সিপিএম আর এই দুনিয়ার মধ্যে আসবো না, কিন্তু আমরা 50 বছর আসবো না, কারণ অভিশাপ, মানুষের অভিশাপ, মানুষের পাপ লাগবে। ওরা এতক্ষণ লোক মারছে, এই মশলা মারছে, এই কি করে রাজ্যের মারছে, রাজ্যের এই যে এখানে বড় এইখানে আমাদের এই মশলা তোমাদের পাপ হবে। মা আছে, বাবা আছে, টাকা আছে, ছেলে নাই, বউ নাই, চোখে জল, এখন তাদের যার করে হারাইছে তারা বুঝে, যার করে নাই সে বুঝে, যার করে মৃত্যু হচ্ছে বুঝে কষ্ট কি। তার জন্য সিপিএম কে অভিশাপ দিয়েছে, ওই পরিবার অভিশাপ দিয়েছে, আর আসবে না। তার জন্য আজকে আমরা যারা এসেছে তাদেরকে আমি কোটি কোটি প্রণাম ধন্যবাদ জানাই। আগামী দিন আমরা সঙ্গে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, এই বিজেপি এর সঙ্গে কাজ করব। আমাদের সুখে দুঃখে আমরা থাকবো, আমাদের সঙ্গে থাকবো। যে 25 বছর বঞ্চিত হয়েছে আমাদের, এটা আমরা দেখবো। তার জন্য আগামী লোকসভা নির্বাচনে আমাদের ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করে সমস্ত রেকর্ডকে আমরা ফেলে এই 5 নম্বর ভোটকে সর্বশ্রেষ্ঠ 5 নম্বর ভোটকে সর্বশেষে ভোট করে আমরা রেকর্ড সৃষ্টি করে 26 ভোট সকাল সকাল ভোট দিয়ে আমাদের ক্যান্ডিডেটকে আমাদের শ্রেষ্ঠ ক্যান্ডিডেট জানিয়ে আমরা ঘরে আসবো। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ, কৃষক মোর্চা জিন্দাবাদ। নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ আলোচনা রাখার জন্য মাননীয় মন্ত্রী মহাশয়কে। আজকে যে উদ্দেশ্যে আজকে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ এবং মোদীজির যে নেতৃত্বে যে দেশ পরিচালনা চলছে তার আদর্শ থেকে বিদ্যমান সিপিএমের নেতৃত্ব এবং বুড়ারা আজকে যোগদান করবে আমাদের এই বিজেপি পার্টিতে। যোগদান ছাড়াই যারা যারা করবে তাদের নাম বলছি, আমরা মঞ্চের সামনে আসবে। সরকার সরকার বর্মন, শিক্ষা সরকার 3 ঘোড়া, বর্মন 3 ঘোড়া, আমরা বাঁচানি না সুবল সরকার 4 ঘোড়া, রঞ্জিত দত্ত 4 ঘোড়া, সুকান্ত চৌধুরী 2 ঘোড়া, রিনা সরকার 3 ঘোড়া, মনোহর দাস 3 ঘোড়া, রসমিত সরকার 3 ঘোড়া, জয় বিশ্বাস 1 ঘোড়া, মোট 11 পরিবার 32 ঘোড়ার আজকের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। দিলীপ বিশ্বাস, সুবল সরকার, রঞ্জিত দত্ত, সুকান্ত চৌধুরী, রিনা সরকার, স্লোগানটা বন্দে শান্তম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, আকিবান জিন্দাবাদ, আকিবান জিন্দাবাদ, আকিবান জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
স্বাগতম 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 নবাগতদের ওয়েলকাম 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 নবাগতদের ওয়েলকাম 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 নবাগতদের স্বাগতম 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 নবাগতদের স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ 29 কৃষি মন্ডল জিন্দাবাদ 29 কৃষি মন্ডল জিন্দাবাদ 5 নম্বর জিন্দাবাদ besok butar phaika tini training kai party ni phaika belai hambai joto media rongno tini sing dur to dur khamani bising ti khayoi 29 চিকিৎসকপুর মন্ডলনি 5 নম্বর ভোট 1 নম্বর শক্তি কেন্দ্র মণি বিসিংহ দীর্ঘদিন সিপিএম খানিরক তিনি 11 পরিবারনি 32 ভোটার বরক তিনি চিনি লগি ফাইকা আগামী দিনতেও ফাইনাই তিনি বরক চিনি মোদিজিনি নাহারই তে চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী নাহারই চিনি দেশনি যেবে উন্নতি খাইতঙ্গা কৃষ্ণপুরে যেবে উন্নতি খাইতঙ্গা আমার বাগানে দীর্ঘদিন সিপিএম ইয়াকারে বরক তিনি সিংবাই যোগদান খাইজা আগামী দিনও এই কৃষ্ণপুর সিপিএম কংগ্রেস জিরো খাইয়ে তিনি লগি যতন তুবই ফাইবাই নাই আগামী দিন এই পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনী যে যিনি প্রার্থী বনচ্ছেন তিনি ও পূর্ব ত্রিপুরা ইতিহাস সৃষ্টি খাইয়ে বনচ্ছেন কপ্লাই খাইনাই जों जतना थुयाई चाइयो बिनि बागै जों खाफ्रोम दङ आगामी दिन मोदीजीनि याक राग्रानि बागै तृतीयबारनि बागै प्रधानमन्त्री उन्नानि बागै मोदीजीनो जों ए दुइटा सीट जों उपहारिनाय शुधु समय अपेक्षा जों इतिहास तैरि खाइनाय बेला बेला हामबाय বলছি যে কোক সময় সিবিএম থেকে আইছে সিবিএম থেকে নিয়েছে ওই আমি আচ্ছা মাসে কোন দল থেকে আইছেন আজকে বিজেপিতে কেন ছাড়লেন সিপিএম পার্টি কি সমস্যা আপনার কি সমস্যা হয়ে বিজেপি পার্টিতে এক ধরনের তো করম জানো দিকে থাকে দিকে ওই সাথীকে ধরে ম্যাডাম শ্রী শীতল সরকার আমি দীর্ঘদিন যাবৎ কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত এবং পার্টি মেম্বার ছিল এখন আমার আর এই পার্টির মধ্যে থাকার আমার আর মন বসে না এটা কিছু দুর্নীতি করেছে সেই জন্যই আমি এই সিপিএম ত্যাগ করে আজকে আমি ভারতের জনতা পার্টি যোগদান করব বিজেপির মধ্যে কি এমন দেখলেন যে আপনি যোগদান করতে বাধ্য মোদিজি আমার এই যে মানুষের মুখে তো শুনতেছি হ্যাঁ আমার যদিও তারা না ডাকে আমি তো চোখে দেখি মোটামুটি ভালোই চলছে সেই জন্য আমার কাছে ভালো লাগছে সিপিএম ত্যাগ করে আমি আজকে বিজেপিতে যোগদান করলাম ধন্যবাদ ধন্যবাদ ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে আচ্ছা আপনি সিপিআইএম দল ত্যাগ করার কারণ কি সঠিকভাবে কাজ করবো না যার ফলে তিক্ততা এসে পড়ছে এই দলের প্রতি আর থাকার মতো ইয়ে নাই যার ফলে এইটা আগে কি কোনো দায়িত্ব আছিল আপনার পার্টির মধ্যে সংগঠনের দায়িত্ব ছিল কি আছিল আপনার নাম সামনে ভাষণ রাখবেন আমরা যার কথা শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি আমাদের রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সবাইকে নমস্কার। যতনা খুলুমখা আজকের যে এখানে বিশাল আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যে সমাবেশ
যে র্যালি, সেই র্যালিকে সামনে রেখে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং আমাদের সামনে একটু আগে যিনি ওনার জ্বালাময়ী ভাষণ, এবং আমরা আগেও ওনার এই ভাষণ আমরা শুনেছি, সেই ভাষণ আমাদের সামনে উনি রেখেছেন আমাদের পশ্চিম আসনের লোকসভার যিনি মনোনীত প্রার্থী এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য, আমাদের সবার প্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রার্থী, গতকালই ঘোষণা হয়েছেন, ইত্যবসরে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 7 রামনগরের উপনির্বাচন হচ্ছে। আমাদের স্বর্গীয় সুনুদা সুরজিৎ দত্ত পরলোক গমন করেছেন, সেই জায়গায় উনাকে ভারতীয় জনতা পার্টির মনোনয়ন দিয়েছেন, এবং আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন যার নেতৃত্বে আজকের এই বিশাল জনসমাবেশ, আমাদের যুব মোর্চার সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়, এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন বিধায়কগণ এবং এমডিসিরা, এবং দলের বিভিন্ন স্তরের যারা বরিষ্ঠ পদাধিকারীগণ, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আমার যুব মোর্চার ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে আপনারা এইখানে আসার জন্য এবং বসে আছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেন যে আমাদের ভারতবর্ষের যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যার 65% হচ্ছে আমাদের যুব সম্প্রদায়। বারবার উনি এই কথাটা বলেন, এবং পৃথিবীর যে কোনো জায়গায় উনি যান যখন বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যুব শক্তি। এবং ত্রিপুরাতেও আজকে আপনারা যেভাবে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে থেকে আপনারা এখানে এসেছেন, তা কিন্তু আজকে আপনারা প্রমাণিত করেছেন। আমি সত্যিই আনন্দিত আজকে এত বড় জনসমাবেশ এখানে আমাদের যুব ভাই বোনেরা এখানে করেছেন। আমাদের সবচেয়ে বড় যে বিষয়, আমরা এতদিন ধরে রাজনীতি আমরা করে এসেছি, আমরা রাজনীতির ত্রিপুরার যে অবস্থা আমরা দেখেছি, সব সময় একটা রাজ্যের যে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখেছি। ইলেকশন আসলে তো কথাই নেই, আমরা অগ্নিসংযোগ দেখেছি, যারা বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের প্রাণনাশের কথা আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন, যারা বিধায়ক ছিল তাদেরও প্রাণনাশের কথা উনি বলেছেন। সারা ত্রিপুরাতে এইরকম একটা অবস্থা, অগ্নিসংযোগ, ধর্ষণ, এবং ইলেকশনের পর দেখা গেছে আমাদের যারা বিরোধী দলের যারা ফলোয়াররা ছিল ত্রিপুরা থেকে চলে যেতে হতো। কিন্তু আজকের কি পরিবেশ, আজকে ত্রিপুরার আইন শৃঙ্খলার কথা যদি আমি বলি, সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে গত বছর 5ম স্থানে ছিল, এবার 3য় স্থানে চলে এসছে। বন্ধুগণ, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের নীতির কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো দেশের এবং কোনো রাজ্যের কোনোদিন উন্নয়ন হয় না। আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষ থেকে মানুষ ত্রিপুরাতে আসতে চাইছে, ওরা ইনভেস্ট করতে চাইছে, এবং বিভিন্ন যারা আমাদের ইনভেস্টাররা এখানে এসছে, এর মধ্যে আমরা দেখেছি আমাদের জিডিপির যে মাত্রা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে এখানে। বন্ধুগণ, আমরা গত 22 তারিখ জানুয়ারির আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রাম মন্দিরে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময় হয়ে গেছে। আমরা গতকাল এখানে
আস্তাবল মাঠে গেছি, গীতার পাঠ হয়েছে এই রাম মন্দিরে, যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটাকে সামনে রেখে। সো গীতাময়, আমি আরেক জায়গায় আজকে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করলো, আমি বললাম আগে রামময় হয়েছিল, এখন গীতাময় হয়ে গেছে। এবং আমাদের সেটার একমাত্র কৃতিত্ব যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর। আমরা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত এবং আমরা প্রতি করে সুশাসন, সেটা আমরা করেছিলাম। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা সমস্ত মানুষের কাছে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে মানুষের ঘরে ঘরে আমাদের পৌঁছাতে হবে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে এবং আমাদের ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির গাড়ি এখানে পাঠিয়েছেন, সমস্ত ঘরে ঘরে, সমস্ত ডিসি থেকে আরম্ভ করে, জিপি থেকে আরম্ভ করে, মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে, নগর পঞ্চায়েত, সমস্ত জায়গায় সেই এলসিডির গাড়ি আপনারা দেখেছেন গেছে। এবং সেখানে কেন গেছেন উনি বলছেন যে অনেক জায়গার মধ্যে অনেকে জানে না যে কিভাবে এই বেনিফিশিয়ারি স্কিমগুলো তার লাভগুলো নেবে, তার জন্য তাদেরকে সচেতন করা। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেই কাজটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন আমরা প্রধানমন্ত্রীর 2022-এ ওনার 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম। সেখানেও একই আছে, প্রতিটা ঘরে ঘরে আমরা গেছি, সেখানে গিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে মৌলিক যে সুযোগ সুবিধাগুলো সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করেছি। আপনারা 2023-এ আপনারা দেখেছেন ত্রিপুরার ইতিহাসে এত সুন্দরভাবে নির্বাচন কোনোদিন ত্রিপুরার ইতিহাসে হয়নি। 2023-এ আমরা দেখিয়ে দিয়েছি যে কোন রকম গন্ডগোল ছাড়া, কোন রকম আইন শৃঙ্খলার অবনতি ছাড়া একটা ইলেকশন করা যায়, সেটা 2000 ইলেকশনের বিধানসভাতে আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমরা কি শুনতাম যে অশুভ যে জোট হয়েছে কংগ্রেস সিপিএম চলে আসছে। আমাদের সভাপতি প্রায়ই বলেন, উনি আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে আই ভোটতাসি উনি প্রায়ই বলেন। আমরাও সেটা শুনেছিলাম 2023-এর ইলেকশনের সময় যে চলে আসছে। আমাদের মধ্যে বহু লোক এর মধ্যে কনফিউজ করেছে, কিন্তু এত শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচন লড়ার পরে কি হলো লড়ার পরে সেই আমাদের জনসাধারণ, জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। বন্ধুগণ, আপনারা এর মধ্যে আমাদের পরবর্তী সময়ে যখন আমাদের উপনির্বাচন হয় ধনপুর এবং আমাদের বক্সনগরে, সেখানেও আমরা জানি বক্সনগর জায়গায় সেখানে সব সময় আমরা দেখেছি এই কমিউনিস্টদের একটা ঘর ছিল সেখানে, কিন্তু সেখানে আমরা কি করলাম, সেখানে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যারা ওখানে লোক সংখ্যা সবচেয়ে বেশি ছিল, অনেকে বলেছেন সেখানে আমরা জিতবো না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস এই মন্ত্র নিয়ে যখন আমরা ওনাদের কাছে গেলাম, সেখানে 30,000-এরও ভোটে আমরা কিন্তু সেখানে জয়লাভ করলাম। শুধু তাই নয়, ওনাদের জামানত জব্দ করে দিয়েছে আমরা। যেখানে আমরা আমাদের আরেকটা কেন্দ্রে ধনপুরে গত ইলেকশনে আমরা মাত্র 3,500 ভোটে জিতেছি, সেখানে উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। এবং সেটা কি করে সম্ভব হলো? কারণ আমাদের যে নীতি, আমরা সবাই মানুষকে নিয়ে চলতে চাই, আমরা মারপিটে বিশ্বাস করি না। তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর এদের যে চিন্তাধারা, যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি, সেটা এতদিন ধরে চলে আসছিল। আমার দুঃখ হয়, খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে। কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সে জিতন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন। এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে। সত্যি দুঃখ লাগে, এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে। এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, এটাও দেখে যেতে হবে। ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি, এটা কি হচ্ছে? আমি তো এটা ভাবতেই পারি না। সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের আমাদের বিপ্লব কুমার দেবজি, তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। সিপিএম এর প্রার্থী কে হয়েছে?
আশিস কুমার সাহা। কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগই আমি দেখলাম, লাল ফ্ল্যাগ। আর কারণ উনার কোনো লোক নেই, পায়ের নিচে আর কোনো মাটি নেই। সত্যি করুণ অবস্থা, কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে। সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে। আমরা ঠিক সঠিক পথে আছি, ওরা বেঠিক পথে আছে। ওরা বলছে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া এত গেছে, এখন হচ্ছে ইন্ডি এয়ারলাইন্স তো শেষ। একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম। এরপরে কি হবে, একটা একটা করে সেই আই অব্দি চলে আসবে যে আমি আছি আর কেউ নেই। আমার তো মনে হচ্ছে ওই যে শোলের যে একটা, আপনার জানি না এখানে আমার সব যুব ভাইয়েরা আছেন, ওনারা দেখেছেন কিনা শোলে যে সিনেমাটা, আসরানি বলছিল যে ওর কাছে খবর গেছে পিস্তল আ চুকা হয়। এই খবর পেয়ে ও সমস্ত তার যে সেই জেলের সমস্ত সন্ত্রীরা নিয়ে চলে গেছে, বলছে হল্ট, আধা ডাইনে আধা বায়ে और বাকি মেরা সাথ হাও। তো পিছে তাকিয়ে দেখে আর ওর সাথে আর কেউ নেই। তো এদের অবস্থাটা হয়েছে এইরকম। এখন ওরা মাঝখানে বলছে যে তিপ্রা মথার সাথে আমরা কেন অ্যালায়েন্স করলাম। তোমরা যখন তিপ্রা মথার সাথে বসে বসে কত রকম গল্প, কত হাসি, হট্ট হাসি, কি মজা করে কথাবার্তা আমরা দেখতাম ওদের, সেই আর দেরি না করে সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফটো দিত, এইবার দেখিয়ে দেব কিভাবে ইলেকশন হবে। কিন্তু ওই যে গোবর শিয়ালের গল্পটা, আঙ্গুর ফল টক, সেটা হয়েছে। এখন মাথাকে বকাবকি করছে ওরা। তো এই তো হচ্ছে এদের রাজনীতি। যখন যেটা সম্ভব, যেটা হয় তবেই ভালো, না হলে খারাপ। এই রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি সঠিক পথে চলছে। আমাদের সাথে IPFT ছিল আগে, এখন আমাদের সাথে চলে এসছে তিপ্রামতা। বুঝে গেছে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া এই দেশ কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। বন্ধুগণ, খালি একটা দিন, আপনারা চিন্তা করুন, একটা দিন আপনারা সেই 2014 আগে ভারতবর্ষের কি অবস্থাটা ছিল। এই দেশ টিকবে কি টিকবে না একবার ভাবুন আপনারা। কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় সবকিছু স্মরণ থাকে না। 2014 আগে এমন অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না। আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত। আর কথায় কথায় তো সেই চাইনিজরা আমাদের চোখ রাঙাতো। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর সেই সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক যখন করলো, তখন কিন্তু দেখা গেল আর ওদের পাত্তা নেই। আর সেই টোকালামের যখন কাহিনী আপনারা সবাই জানেন, চীন আর সাহসও পায় না। আমরা প্রতিরক্ষার দিক দিয়ে হোক, আমাদের আর্থিক দিক দিয়ে হোক, দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এক শক্তিশালী দেশ ভারতবর্ষ হয়েছে। আপনারা সবাই জানেন সেই কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বলছেন যে ভাই, পলিটিক্স করার জন্য বেশি পলিটিক্স করতে হয় না। আমরা CPM এর ভাইদের আগে দেখতাম সে কুচা ধারি আর একটা ব্যাগ ঝুলিয়ে আসতো। আমরা অর্থাৎ না জানি কি জানে, কি তাত্ত্বিক বিষয় জানে, আসলে কিচ্ছু জানে না। এখন তো সেই ব্যাগ থেকে বিড়াল বেরিয়ে এসছে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীজি এখন ওদের মানে ছাই দিয়ে দিয়েছে ওদেরকে। এখন এই জায়গায় চলবে না। প্রধানমন্ত্রীজি মানেই G20, আমরা সবাই জানি G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। কেউ মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা কোনোদিন দেখিনি যে পায়ে ধরে নমস্কার করতে চায়, মিস্টার বস বলে উনাকে উল্লেখ করেন। সেই দেশের আমাদের আজকে আমরা নাগরিক। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় 18 কোটি আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের মেম্বার। ভাবা যায় কোনোদিন ত্রিপুরাতে যখন আমাকে বিপ্লবজি যখন দায়িত্ব দিল যে আপনাকে এই মেম্বারশিপ ড্রাইভ দিতে হবে, প্রথমে ছিল 1,24,000। সেই জায়গায় উনি আমাকে জিজ্ঞেস করলেন কত আপনার টার্গেট। আমি বললাম 3 লাখ। বলে সম্ভব হবে? সবাই আমরা মিলে সেখানে 7 লাখ আমরা মেম্বার আমরা করেছি। বন্ধুগণ, আমাদের আজকের এখানে মোর্চা, আমাদের 7টা মোর্চা, খালি একটা মোর্চার এই খালি যে অবস্থা আজকে আগরতলা শহরে যেভাবে কাঁপিয়ে আপনারা এসছেন, আমি চিন্তা করছি বাকি মোর্চাগুলো যখন আসবে কি অবস্থাটা হবে। এদের দেখা যাবে কি দেখা যাবে না,
খুব চিন্তিত, মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয়। যেটা বলা হচ্ছে যে আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা শুধু রাজনীতি না, আমরা চাই সব মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন। আমাদের এখানে ত্রিপুরাতে আপনারা জানেন আমাদের 33টা বিভিন্নভাবে আমরা 33টা আমাদের নানা রকম যে স্কিম আছে তার মাধ্যমে নাম আছে, সেই নামে আমরা 33টা পদ্ধতিতে আমরা যে ভাতা দিই, সেই ভাতার প্রায় 2000 টাকা করে আমরা যেটা দিচ্ছি প্রায় 4.1 লক্ষ লোককে দিচ্ছি। আমি যখন বাইরে যাই তখন অনেকে জিজ্ঞেস করেন, আমাদের 700 টাকা ছিল, তারপরে সেটা 1000 হয়েছে, 1000 থেকে আমরা 2000 করেছি। সেই 2000 দেওয়ার ভারতবর্ষের আর কোথাও এই ধরনের ভাতা কোথাও দেওয়া হয় না। সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটির সরকার, এখন মোথা একসাথে মিলে এই সরকার, সেটা আমরা সম্ভব করছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ত্রিপুরাতে 33% আমরা মহিলাদের সংরক্ষণ করেছি। মহিলাদের কথা অনেকেই অনেক কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, কিন্তু সত্যিকারের অর্থে আমরা 33% ভারতীয় জনতা পার্টির সরকার এসে সেটা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বিল পাস করেছেন যে পার্লামেন্ট এবং বিধানসভার মধ্যে 33% মহিলা সংরক্ষণ থাকবে। এটা আর কে ভেবেছিল? এটা অনেক গল্প হতো, অনেকে এই ধরনের কথা বলতো, কিন্তু আসলে কাজের কাজ কিছু বলে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন সেটাই করেন। আমরা প্রায়শ বিভিন্ন জায়গায় যাই, আমরা বলছি কাজের নিরিখে আমরা মানুষের কাছে এসেছি। আমরা বারবার বলছি মানুষের ঘরে ঘরে যাব, সেখানে ঘরে গিয়ে তার সম্পর্ক স্থাপন করব, সম্পর্কের সাথে সমর্থন আমরা নেব। সেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের এই ভারতবর্ষ 5 ট্রিলিয়ন যে অবস্থা, সেই 5 ট্রিলিয়ন অর্থনৈতিক অবস্থা আমাদের দাঁড়া করাতে হবে। একটা ভঙ্গুর অবস্থা ছিল, 10-12 কন্ডিশনে অবস্থা ছিল, সেখান থেকে এখন 5 আমাদের 5 ট্রিলিয়নের মধ্যে চলে এসছে। তো অর্থনৈতিক অবস্থা, প্রতিরক্ষার দিক দিয়ে আমাদের অনেক বেশি স্ট্রং হয়েছে। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা সরকার যখন দিয়ে আমরা দিয়েছি প্রথমে 3%, ভারতীয় জনতা পার্টি যখন আসে 3% আমরা দিয়েছি। 3%-এর পরে আমরা আরো 5% দিলাম, 5%-এর পরে এখন কি দিলাম আমরা 25% আমরা দিয়ে দিয়েছি সরকারি কর্মচারীদের। কোনোদিন কেউ ভাবেনি। আপনারা দেখেছেন 5% আমরা যে এইবার বাড়িয়েছি, প্রায় 500 কোটি টাকার জন্য আমাদের যে বাজেট আছে তার থেকে আমাদের দিতে হবে। সাহস কেউ করেনি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আরেকটা কথা আমি না বললে নাই হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা যখন উনি সেটা বললেন তখন সারা পৃথিবীর মধ্যে সবাই বলছিল যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা কি করে সম্ভব হবে। প্রতি ফ্যামিলিতে 5 লক্ষ টাকা করে দেওয়া, সেটা উনি শুরু করেছেন। কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে যারা যে ক্রাইটেরিয়া আছে প্রায় 13 লক্ষ লোকের মধ্যে আমরা সেই আমাদের যে টার্গেট আমরা সেটা দিয়েছি, কিন্তু বাকি লোক কোথায় যাবে তার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করলাম, এবং সেটাও একই যাচ্ছে 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে আমরা দিচ্ছি, এবং সেটাও আমরা শুরু করে দিয়েছি। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলি, ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো রাজ্যের তুলনায় ফার বেটার। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি আগে কি অবস্থা ছিল। 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করেছে। এখানে ডেন্টাল কলেজ আমরা করেছি, এখানে বিএসসি নার্সিং কলেজ আমরা এখানে করেছি, আরো মেডিকেল কলেজ এখানে আসছে। ওনাদেরকে আমরা বলেছি যদি প্রপারলি আপনারা আসেন তাহলে নিশ্চয়ই আমরা দেখব। আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আর্যভট্ট ইউনিভার্সিটি আছে। একটা হাব, এডুকেশন হাব আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। জিবিতে আমরা জানি, আমি যখন জিবিতে গেছি সেখানে মানুষ মাটিতে শুতো। আমি বললাম না, এটা হবে না, আপনি শয্যা সংখ্যা বাড়ান। সেখানে এখন দ্বিগুণ শয্যা সংখ্যা সেখানে আমরা বাড়িয়েছি। আমরা চাই যে সমস্ত মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তাধারায় আমরা চলি। এখানে ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও আমরা করেছি, মা ত্রিপুরী সুন্দরী ইউনিভার্সিটি সেটাও এখানে শুরু হয়ে গেছে।
আমাদের সরকার এতদিন ধরে আমরা দেখতাম যে যারা জনজাতিদের নিয়ে অনেকে অনেক মানে সেই ক্রোকোডাইল টিয়ার আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর সেই ব্লু রিয়ান শরণার্থীদের যে কোয়াড্রিপার্টাইট যে আমাদের সমাধান আমরা করেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেটা কিন্তু একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেটা করেছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন যে যদি আমরা এডুকেশন পলিসি প্রপারলি না করি তাহলে আমাদের দেশ, আমাদের যে যুব ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের সঠিক পথে আমরা যেতে পারবো না। আমরা প্রধানমন্ত্রীজি বারবার বলেন রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই উনার যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে আমরা চলি। বন্ধুগণ, এখানে অনেক আমার বোনেরা আছেন, মেয়েরাও আছেন। এসএইচজি গ্রুপ সবচেয়ে সাকসেসফুল আমাদের এখানে। আগে মাত্র 4000 এখানে এসএইচজি গ্রুপ ছিল, সেই জায়গায় এখন 56,000 আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে এখানে। বন্ধুগণ, আমরা এর মধ্যে এইবারের বাজেটে আমরা ঠিক করেছি যারা এখানে বোনেরা আছেন, মহিলারা আছেন, পিঙ্ক টয়লেট আমরা দেওয়ার চিন্তা এবারের বাজেটে আমরা ঠিক করেছি, যেন দূর থেকে দেখলে বোঝা যায় যে না, এই টয়লেট শুধুমাত্র মহিলাদের জন্য। আমরা ই ক্যাবিনেট আমরা শুরু করেছি, যেটা কোনোদিন কেউ ভাবেনি। আমাদের মন্ত্রী বাহাদুররা যখন যায় এখন কিন্তু সেই কাগজের বান্ডিল নিয়ে ঢুকে না, ই ক্যাবিনেটের মাধ্যমে সেখানে সমস্ত কাজকর্ম হয়। আমাদের ই স্টেট হয়ে গেছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে, এস সাব ডিভিশনাল, সেখানেও সাব ডিভিশনাল অফিস হয়ে গেছে, ব্লক পর্যন্ত। আমরা চাইছি যে ট্রান্সফর্ম যাতে করে ভালো করে কাজ করা যায়, মানে তাড়াতাড়ি যেন কাজ করা যায়, ত্বরান্বিত করা যায় মানুষের সুবিধার জন্য, সেই কাজগুলো আমরা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন হীরা মডেল। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যাওয়ার আগেই অনেক কিছু দেয়। ন্যাশনাল হাইওয়ে, এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এখানে। আমাদের ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ইন্টারনেট হচ্ছে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট। রেলওয়ে এখানে এত 20টা ডোমে যখন আমি বসি, ভারতবর্ষে অনেক জায়গায় এই ধরনের 20টা ডোম আমি দেখেছি, কিন্তু ত্রিপুরার মধ্যে বসে 20টা ডোমের মতো চারিদিক দেখা যায়। এত সুন্দর ট্রেন ত্রিপুরাতে হবে ভাবতে পারিনি। বন্দে ভারত সেটাও এখানে চলে আসবে। আমি কিছুদিন আগে মালদা থেকে হাওড়াতে এসেছিলাম বন্দে ভারতে, এখানে যে ইলেকট্রিফিকেশনের কাজ তার সার্ভেও হয়ে গেছে, সেটা হয়ে গেলে এখানেও বন্দে ভারত আসবে। বন্ধুগণ, প্রধানমন্ত্রীজি একদিকে রাস্তা দেখাচ্ছেন, ট্রেন দিচ্ছেন, ন্যাশনাল হাইওয়ে দিচ্ছেন, সব দিক দিয়ে উনি আমাদের রাস্তা দেখাচ্ছেন। কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রীজির উনার যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকগুলো নর্থ ইস্টের উনি যে অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলেছেন, আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে নর্থ ইস্টকে এতদিন ধরে যে অবহেলার চোখে মানুষ দেখতো, সেটা কিন্তু প্রধানমন্ত্রীজির কারণে আজকে উন্নতি আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায়। আমি যখন মুখ্যমন্ত্রী নর্থ ইস্টের সবার সাথে একসাথে বসি, অনেক মুখ্যমন্ত্রী বলেন যে এখন মনে হচ্ছে যে আমরা এই ভারতবর্ষের মধ্যে আছি। আগে সমস্ত ইন্টার স্টেট প্রবলেম ছিল, কথাবার্তার মাধ্যমে এখন সমাধান হচ্ছে। তো একটা আগে তো উগ্রপন্থী, বোম ব্লাস্টিং, এইগুলোই আমরা দেখতাম, কিন্তু এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014তে আসার পর এবং এই 10 বছরে কোথাও কোনো রায়ট এবং কোন রকম এই ধরনের উগ্রপন্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে বিশ্বগুরুর স্থান সেটা অলরেডি নিয়েছে, আরো পাকাপোক্তভাবে আমরা নেব। এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে 370 ভারতীয় জনতা পার্টির টার্গেট কি? ভারতীয় জনতা পার্টির টার্গেট কি? 370। আর আমাদের যে অ্যালাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে কত? 400। তো প্রধানমন্ত্রীজির যে আহ্বান সেটাকে আমরা অবশ্যই ফুলফিল করতে হবে। আমাদের 2টো সিট আছে এখানে। আর আমি আরেকটা কথা বলবো, আমাদের এর মধ্যে গতকালই ডিক্লেয়ার হয়েছে আমাদের রামনগর কেন্দ্রের থেকে উপনির্বাচনে এখানে দীপক মজুমদার দাঁড়িয়েছেন। আমরা এই 3 জনকে, আমাদের মহারানী কৃতি দেববর্মা সিং দেববর্মা মহোদয়া ইস্টে থেকে দাঁড়িয়েছে, 3 জনকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। এবং আশা করি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওই যে 370 বললাম সেখানে ওই 2টো সিট আমরা পাঠাবো। আমাদের দায়িত্ব সেটা, আমাদের দায়িত্ব।
ভগৎ সিং লাল সালাম ইনকলাব। কমরেডস, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আজকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম উদ্যমী বিপ্লবী